ওকে, তো আমরা এর আগে কুইকবুক অ্যাকাউন্ট ওপেন করছি আর হচ্ছে এরপর আমরা অ্যাকাউন্টটা সেটিংস করছি, তাই তো? এখন আমরা যেটা করব, আমরা এখন ট্রানজ্যাকশন করব। এখন না, নেক্সট ক্লাস থেকে করব। ট্রানজ্যাকশন করার জন্য আমাদের কি কি লাগবে সেটা হচ্ছে আমাদের কনসার্ন। এখন ধরেন আমরা যদি একটা কিছু, এটা একটা ট্রেডিং সফটওয়্যার। ট্রেডিং বলতে ফিনিশ প্রোডাক্ট কিনবো, ফিনিশ প্রোডাক্ট বিক্রি করে দিব। আপনি এখানে ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো অ্যাকাউন্টস কুইকবুকে করতে পারবেন না। ওকে, আপনার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে র মেটেরিয়ালের কস্ট, ফ্যাক্টরি কস্ট সব কিছু মিলে আপনি একটা কস্ট প্রাইস রেডি করবেন, এটা এখানে সম্ভব না। এখানে শুধু রেডিমেড গুডস যে কিনবেন সেটা একটা ফিক্স অ্যামাউন্ট থাকবে, কোন একটা সাপ্লাইয়ের কাছ থেকে কিনতেছেন, সেটা এখানে সম্ভব। ওকে, সো ধরেন এই জিনিসটা যদি আমি কিনি, আমার কাছে কিনবো, কিনে আমি বিক্রি করবো। আচ্ছা, আপনাদেরকে কি আমি একটা ভিডিও লিঙ্ক দিছিলাম যেখানে ধরেন কুইকবুকে A to Z, হাউ কুইকবুক ফাংশনস, এরকম কিছু বলা আছে? দেখছিলেন সবাই? আপনি তো মনে দেখেন নাই। আর কে কে দেখেন নাই বলেন? আছেন কেউ এরকম, নাকি সবাই দেখছেন? ওকে, আমি দেখি এটা আমার কাছে আছে কিনা। দেওয়া তো আছে, উনি তো জয়েন করছে পরে, উনি আসলে খুঁজে পাবেন না। আচ্ছা, আমি ভিডিওটা আরেকবার দেখতেছি। এই, আপনি অবশ্যই এই ভিডিওটা আজকে বাসায় গিয়ে 2বার দেখবেন। অল্প ছোট ভিডিও, 22-23 মিনিটের ভিডিও, 2বার দেখবেন, ঠিক আছে? কুইকবুকের A to Z, শুরু থেকে কুইকবুক কিভাবে ফাংশন করে, কিভাবে শেষ করে, টোটাল বিষয়টা এখানে বলা আছে। একটা এন্ট্রি দিয়ে পুরোটা বলা আছে আর কি। হ্যাঁ, তাহলে ওইটা 2বার দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কুইকবুক কিভাবে ফাংশন করে, তখন আপনার জিনিসগুলো ধরতে একটু সুবিধা হবে। হ্যাঁ, এখানে কি ফেসবুক আসে? কিছুই আসে না। আচ্ছা, আসে তো দেখি। আপনাদের হলো 6026। আপনাদের ব্যাচে না অনেক লোকজন ছিল, তারা কোথায়? সিনিয়র লোকজন ছিল না অনেক? মানে প্রবলেম কোথায়? মানে আমি কি ঠিক মতো বলতে পারছি না, বুঝতে পারছি না, এরকম কোনো সমস্যা নাকি? সেটা হলে তো বলা লাগবে যে ভাই আপনার কথা বুঝি না। আরো ভালো ভালো মেন্টর আছে, দরকার হলে তাদের ক্লাস করতে হবে, সমস্যা নাই। ওকে, তাহলে এটা আপনি আপনি গ্রুপে অ্যাড আছেন না, 6026 গ্রুপে? হ্যাঁ, এটা আজকে দেখবেন। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদেরকে, আমরা এখানে কি কি বিষয় অ্যাড করলে আমরা একটা ট্রানজ্যাকশন করতে পারবো, কি কি কম্পোনেন্ট অ্যাড করলে একটা ট্রানজ্যাকশন করতে পারবো, সেই কাজগুলো আমরা আজকে দেখব। ওকে, তাহলে আমরা এখানে, এটা কুইকবুক আর জেরো কিন্তু সেম। সেম কোন দিক থেকে? একটা ট্রানজ্যাকশন করতে গেলে ফার্স্টে লাগবে আপনার ট্যাক্স, তারপর লাগবে চার্ট অফ অ্যাকাউন্ট, তারপর লাগবে কি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপর লাগবে হচ্ছে সাপ্লায়ার এবং কাস্টমার। জেরোতে আপনারা যেমন দেখছেন যে একটা কন্ট্যাক্ট অ্যাড করলেই হয়, কন্ট্যাক্টটা যার কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করেন সে আপনার কাস্টমার হয়ে যায়, আর যার কাছ থেকে প্রোডাক্ট কিনেন সে আপনার সাপ্লায়ার হয়ে যায়। বাট কুইকবুকে যেটা হয়, সাপ্লায়ার এবং কাস্টমার আলাদা থাকে, দুইটাকে আলাদাভাবে ইম্পোর্ট করতে হয়। ওকে, তাহলে আসেন আমরা একটু কুইকবুকে দেখি ট্যাক্স কোথা থেকে অ্যাড করবেন বা ট্যাক্স কিভাবে অ্যাড করবেন, তাই তো? এই যে দেখেন এখানে ট্যাক্স, এই যে ট্যাক্স, হ্যাঁ, এই নেভিগেশন প্যানেলের নিচে সরাসরি ট্যাক্স আছে। ওকে, এই ট্যাক্স থেকে আমরা যাব ভ্যাটে। ট্যাক্স এবং ভ্যাট বাইরে একই জিনিস। ট্যাক্স, ভ্যাট, জিএসটি, এগুলো সব একই জিনিস। ওকে, আচ্ছা, এখানে বলতে প্রথমে বলতেছে কি, সেট আপ ইউর ভ্যাট সো ইউ ক্যান কমপ্লাই উইথ মেকিং ট্যাক্স ডিজিটাল। এমটিডি বলে, এমটিডি মানে হচ্ছে মেকিং ট্যাক্স ডিজিটাল। ডিজিটালটা কিভাবে হয়? আমরা কুইকবুক বা জেরো থেকে সরাসরি ইউকে হলে এইচএমআরসি, ইউএসএ হলে হচ্ছে আইআরএস, এবং কানাডা হলে সিআরএ, মানে এগুলো হচ্ছে আমাদের এনবিআর এর মতো, ন্যাশনাল ব্যুরো কি জানি বলে, ব্যুরো অফ রেভিনিউ, তাই না? হ্যাঁ, তো ওরা ওরা যেরকম আমাদের ট্যাক্স কালেক্ট করে, এরাও ট্যাক্স কালেক্ট করে। এখন ওদের দেশে এগুলো ডিজিটাল করার উপায় আছে। আপনি যে লেনদেন করতেছেন কুইকবুক বা জেরোতে, সেখানে ট্যাক্স ইয়াতে যা আসতেছে, মানে আপনার ট্যাক্স সেন্টারে ধরেন 15% ট্যাক্স, ওখানে কত টাকা আসছে এই টাকাটা আপনি
সরাসরি সাবমিট করতে পারেন কুইক বুকস টু। আচ্ছা, আমার একটা ফোন আসছে একটু। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, এই তো আছি আলহামদুলিল্লাহ। কিরকম? ছতলায়? হ্যাঁ। এ কি অবস্থা! সর্বনাশ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আমি ওটা মেসেজ দিয়ে দিচ্ছি আর কালকে ব্যবস্থা নেওয়া হবে। জি, জি। আচ্ছা। জি, জি। ও, আচ্ছা। মাশাআল্লাহ, লাকি লাগে। সব সম্ভবের দেশ বাংলাদেশ। যাক, ঠিক আছে, আমি তাহলে ওটা দিয়ে দিই। হ্যাঁ, আর আমি সাথে নিয়ে আসতেছি। ওকে। ও, আসবেন কখন? আচ্ছা, দেখি আমারও এরকম বাজবে, যাই ফোন দিব না। মানিক মিয়ার কাছে ফাঁদ দুটো দিয়ে দেবো না আজকে। হুম। জি। কারা? হ্যাঁ, হ্যাঁ। হুম, 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 হুম। হ্যাঁ।
সরি, একটু লেট হয়ে গেল, আমার কান্ট্রি ম্যানেজার ফোন দিচ্ছে, এটা তো অ্যাভয়েড করার উপায় নেই। ওকে, তো আমরা ছিলাম ট্যাক্সে, তাই তো? এখানে হচ্ছে আচ্ছা, এখানে এমটিডি বলতে যেটা বোঝায় মেকিং ট্যাক্স ডিজিটাল। মেকিং ট্যাক্স ডিজিটাল কি? কুইকবুক বা জেরো থেকে সরাসরি এইচএমআরসি অথবা সিআরএ অথবা আইআরএস, ইউএসএ, কানাডা, ইউকেতে ট্যাক্স সাবমিট করা যায়, পরে ব্যাংক থেকে পেমেন্টও দেওয়া যায়। হ্যাঁ, সেটাকেই ওরা এমটিডি বলে। এখন আমাদের এখান থেকে তো এমটিডি করার কোনো উপায় নেই, কারণ এমটিডি করতে গেলে হয় আমি যদি ইউকের হই তাহলে এইচএমআরসিতে আমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যদি কানাডার হই তাহলে সিআরতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, আর যদি ইউএসএর হই তাহলে আইআরএস একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো এগুলো তো আমাদের নাই। আর যদি এটা থাকেও আপনার ক্লায়েন্টের, সে কোনোদিনও এই আইডি পাসওয়ার্ড আপনার সাথে শেয়ার করবে না, সে নিজে এটা ইয়ে করবে। ওকে, বাট আমাদের তো ট্যাক্স সেট আপ করতে হবে। ট্যাক্স সেট আপ আমরা জেরোতে দেখছি ট্যাক্স সেট আপ কীভাবে করে, জাস্ট ট্যাক্সে গিয়ে না ট্যাক্স কোন ক্যাটাগরি, তার নাম কি, কোড নাম্বার সহ বসাই দিলেই ট্যাক্স সেট আপ হয়ে যায়। তো আমরা এখানে সেট আপ ট্যাক্সে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখেন বলছে কি কয়েকটা ইনফরমেশন আছে। when do you need to start calculation your VAT from? ধরেন আমরা কোন মাস থেকে আমাদের ট্যাক্স ক্যালকুলেট করব, এক এক দেশে এক এক সময় থেকে হয়। ইউকেতে যেমন ট্যাক্স ইয়ার হচ্ছে কখন, এপ্রিলের ফার্স্ট, পয়লা এপ্রিল থেকে। ওকে, তাহলে ইউকের ক্ষেত্রে আমরা এখানে করব কি এপ্রিল, ইউএসএতে শুরু হয় পয়লা জানুয়ারি, জানুয়ারি। ওকে, কানাডাতেও জানুয়ারি। আবার ধর বাংলাদেশে কখন হয়, পয়লা জুলাই থেকে শুরু হয় আমাদের ট্যাক্স ইয়ার, তাই না? তো আমরা আপাতত ধরে নিচ্ছি, যেহেতু আমরা বাইরের কাজ করবো, আপাতত ধরে নিচ্ছি এটা জানুয়ারি থেকেই শুরু হয়, এটা ধরে নিচ্ছি। বাট আপনার ক্লায়েন্টের যে দেশে, সেই দেশের অনুযায়ী তাকে এটা বসাতে দিতে হবে। ওকে, এরপর বলছে হাউ অফেন ডু ইউ সাবমিট এ ভ্যাট রিটার্ন টু এইচএমআরসি? আপনি কখন আপনার ভ্যাট রিটার্ন সাবমিট করবেন এইচএমআরসিতে? আমাদের দেশে যে বিজনেসের যে ভ্যাট থাকে বা ট্যাক্স থাকে, বিন নাম্বার বলে, বিন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এই বিনে বাংলাদেশে কতদিন পর পর দিতে হয় বল ট্যাক্স? জানেন কেউ? বিনেরটা দিতে হয় প্রতি মাসে। আপনার যারা পার্সোনাল ইনকাম ট্যাক্স ওইটা বছরে একটা, বাট বিজনেসেরটা কিন্তু প্রতি মাসেই সাবমিট করতে হয়। জিরো ভ্যাট হলেও জিরো ভ্যাটে সাবমিট করতে হবে প্রতি মাসে। ওকে, তাহলে আমরা এখানেও ধরে নিচ্ছি মান্থলি, বা অনেক দেশে কোয়ার্টারলি থাকে, 3 মাস পর পর থাকে, আবার হাফ ইয়ারলি থাকে, 6 মাসে দেওয়া যায়, ইয়ারলিও দেওয়া যায়। তো আমাদের ক্লায়েন্ট যে দেশের থাকবে সেই দেশ অনুযায়ী আমরা এটা ঠিক করে নেব। অনেক সময় হবে কি, দেখবেন যে
অনেক সময় দেখবেন যে ক্লায়েন্ট মানে আপনাকে ইয়ে করবে, মানে ওর হয়তো মান্থলি দিতে হয় বাট ও কোয়ার্টারলি দিয়ে রাখছে। এখন তখন দেখবেন যে আপনার ভ্যাট সাবমিট করতে গেলে সে কোনো একটা প্রবলেমের কথা বলতেছে, তখন এসে দেখতে হবে যে ওর এই ভ্যাটটা ও কোথায় দিয়ে রাখছে। ওকে, কি প্রবলেম, ফোন আসলে হ্যাঁ দেরি হবে কেন? হ্যাঁ শুনলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখি শেষ করে ফোন দিচ্ছি। আচ্ছা, তো এখন যেটা হয়েছে যে আমরা এটা মান্থলি দিব, হ্যাঁ। এরপর আছে কি, হুইচ ভ্যাট অ্যাকাউন্টিং স্কিম ডু ইউ ইউজ। এখানে দেখেন বলছে কি, হুইচ ভ্যাট স্কিম আপনি ইউজ করবেন। একটা বলছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ক্যাশ। স্ট্যান্ডার্ডের আরেকটা মিনিং আছে, বলেন তো কি, জানেন কেউ? না। এখানে অনেক জায়গায় দেখবেন, অনেক অ্যাকাউন্টে দেখবেন এই জায়গায় লেখা থাকবে অ্যাক্রুয়াল। অ্যাক্রুয়াল এবং স্ট্যান্ডার্ড একই জিনিস। অ্যাক্রুয়াল কি জিনিস এটা তো সবাই বুঝেন নাকি? অ্যাক্রুয়াল বুঝেন না? আপনি বুঝেন, আর কেউ মানে বুঝেন না এমন কেউ আছেন অ্যাক্রুয়াল কথাটার অর্থ? আচ্ছা, অ্যাক্রুয়াল হচ্ছে ট্রানজেকশন বেস অ্যাকাউন্টিং। আপনার কয় টাকা বাকি আছে, কয় টাকা অ্যাডভান্স আছে, সব কিছু অ্যাক্রুয়ালে হিসাব হয়। যেমন আপনি যদি কোনো একটা ইনভয়েস করেন বিক্রি করছেন, আপনি ইনভয়েস করছেন, ইনভয়েস মানে কি বাকিতে বিক্রি করছেন, তাই তো? টাকা এখনো পাননি, বাট অ্যাক্রুয়াল বেস অ্যাকাউন্টিং এ ওইটাকে কিন্তু আপনি ইনকাম দেখাই দিবে, বুঝছেন? আর ক্যাশ বেস অ্যাকাউন্টিং এ কি হয়, যতক্ষণ পর্যন্ত আপনি ক্যাশ না পাইছেন, সোজা কথা যখন নগদ টাকায় লেনদেন হয় তখন সেটা ক্যাশ বেস অ্যাকাউন্টিং। তো আজকের যুগে আসলে ক্যাশ বেস অ্যাকাউন্টিং আসলে ওরকম প্র্যাকটিক্যাল কিছু না। মানে দু একটা প্রতিষ্ঠান ছাড়া বা এরকম দু একটা জায়গা ছাড়া এরকম ক্যাশ বেস অ্যাকাউন্টিং হয় না। কারণ আপনার তো, আপনি ব্যবসা মানে বিক্রি করেন বা কিছু কেনেন, আপনার তো বাকিতে তো থাকবে, লেনদেন থাকবে না আপনার। তো স্কুল কি কখনো বাকি কেনে না? ধরেন স্কুলে, কথা কথা বলছি, ধরেন স্কুলে মানে গভর্নমেন্ট স্কুলগুলোতে আগে টিফিন দিত, এখন কি দেয় জানেন? খুব কম। আচ্ছা, আগে আগে টিফিন দিত, তাই না? তো আমরা আমাদের স্কুলে যেটা দেখছি, ওই টিফিন যে প্রতিষ্ঠান দেয় সে দিতে থাকে, তাকে 15 দিন পর বা 1 মাস পর একটা পেমেন্ট দিয়ে দেয়। ওকে, স্কুল কি এটা বাকি নিল না? নিল তো। এখন ধরেন স্কুলে একটা সংস্কার কাজ হবে, কনস্ট্রাকশনের কাজ হবে, বা একটা বিল্ডিং করতেছে। স্কুলের, সরকারি স্কুলের কাজ কারা করে? কন্ট্রাক্টররা করে, তাই তো? তো কন্ট্রাক্টররা কি করে, প্রথমেই কি আগে টাকা তুলে ফেলে? অ্যাটলিস্ট 50% কাজ হওয়ার পর একটা বিল পায়, তারপর 50% পাশে একটা বিল পায়, তারপরে ফাইনাল কাজ হয়ে যাওয়ার পর কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে তারপর ফুল বিলটা পায়। এরকম হয়, তাই না? তো তারা কি করে, আগে নিজেরা ইনভেস্ট করে। তো স্কুল বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যে ব্যাপারটা এরকম তা না। ধরেন আপনার একটা এনজিও, এনজিওর কি লাগে, অফিস সাপ্লাই, অফিসের যেন ইয়ে লাগে, কি বলে এটাকে, স্টেশনারি লাগে, হ্যাঁ। তো তারা একটা প্রতিষ্ঠানের সাথে ইয়ে করলো যে ভাই আপনি আমাদেরকে স্টেশনারি দিবেন। তো ওরা কি নগদ টাকায় কিনে সব সময়? ওদের সারা মাসে যা লাগে ওরা সাপ্লাই দিয়ে যায়, মাসে বিল দেয়, বুঝছেন? তো এইটা কি হচ্ছে, এইটাই অ্যাক্রুয়াল। মানে আপনি একজনের কাছ থেকে কিছু একটা কিনছেন, সে টাকা পাবে, সিস্টেম আপনাকে দেখাচ্ছে যে হ্যাঁ এটা আপনার অলরেডি লোন হয়ে আছে, টাকাটা দিতে হবে, পেয়েবল। ওকে, আবার একটা জায়গায় আপনি বিক্রি করছেন, টাকা আপনি পাবেন, ওটা দেখা যাবে যে আপনার অলরেডি রিসিভেবল হয়ে আছে। ওকে, আর যদি ক্যাশ বেস হয় তাহলে পেয়েবল রিসিভেবল বলে কিছু থাকবে না, সব ক্যাশ, সব ক্যাশ। তো এই যুগে কি এরকম ব্যবসা আদৌ সম্ভব? বাট ট্যাক্সের ক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু আমরা ট্যাক্স সেট আপ করতেছি, ট্যাক্সের ক্ষেত্রে অ্যাক্রুয়াল হবে না বা স্ট্যান্ডার্ড হবে না, ট্যাক্সের ক্ষেত্রে অলওয়েজ হবে ক্যাশ। এর কারণ কি বলেন তো, কারণ ধারণা আছে? ধরেন একটা প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা কিনছি আমি 100 পিস,
100 পিস কিনছি, হ্যাঁ। এখন এই প্রোডাক্টটা আমি বিক্রি করব, না ধরেন আমি প্রোডাক্টটা বিক্রি করছি 100 পিস, 100 পিস আমি বিক্রি করছি আমি ইনভয়েস করছি, বাকিতে বিক্রি করছি। এই 100 পিসের মধ্যে আমার ধরেন 100 টাকা আমার ট্যাক্স, 1 টাকা করে ট্যাক্স, কথা বলতেছি। এখন আমি যদি টাকা পয়সা এখনো পাই নাই, কিন্তু আমার ট্যাক্স দিতে হবে কত, আমার ট্যাক্স পেয়ে বলে কত থাকবে, 100 টাকা। তাহলে যদি আমার এটা স্ট্যান্ডার্ড হয়, তাহলে ক্যাশ বেস হয়, তাহলে আমি এই 100টা প্রোডাক্ট বিক্রি করি আর না করি, আমার 100 টাকা ট্যাক্স দিতে হবে। আর যদি আমার ট্যাক্সটা ক্যাশ বেস হয়, তাহলে সিস্টেম হিসেব করবে কি আমি কয় টাকা ক্যাশ পেয়েছি। ধরেন 100 টাকার মধ্যে আমি 20 টাকা ক্যাশ পেয়েছি, তাহলে আমার ওই 20-এর উপরে হবে হচ্ছে ট্যাক্সের হিসাব ক্যাশে, ট্যাক্সের ক্ষেত্রে। আর যদি অ্যাক্রুয়াল হয়, তাহলে আমার ট্যাক্সের হিসাব হবে কত, 100 টাকার উপরে। 100 টাকা আমি এখন পাইনি। এই জন্য অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা সবসময়, আমরা যখন সেটিংস করছি তখন কিন্তু এরকম একটা টার্ম ছিল অ্যাডভান্সে টার্ম ছিল না, যে এটা আমার ক্যাশ বেস অ্যাকাউন্টিং হবে না অ্যাক্রুয়াল বেস অ্যাকাউন্টিং হবে। তাহলে ওটা হবে অ্যাক্রুয়াল বেস অ্যাকাউন্টিং। আর এখানে ট্যাক্সের ক্ষেত্রে হবে অলওয়েজ ক্যাশ। তা নাহলে যে টাকা আপনি পান নাই তার উপরও ট্যাক্স দিতে হবে আপনাকে। ওকে, আচ্ছা এখানে বলছে যে 9 ডিজিট ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এটা যে কোনো 9 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, দিলেই নিয়ে নিবে। ওকে, আচ্ছা এইখানে টিক দিবেন না, আদার ভ্যাট অপশন বলছে ফ্ল্যাট রেট স্কিম এফআরএস। এখানে যদি টিক দেন তাহলে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, ধরেন প্রতিটা দেশের একটা ফ্ল্যাট রেট স্কিম আছে। আমাদের দেশের ফ্ল্যাট রেট কত ভ্যাটের, 15%, তাই না? ইউকেতে হলো 20%। তো আপনি যদি এখানে ফ্ল্যাট রেট টিক দেন, তাহলে যে দেশ আপনি সিলেক্ট করতেছেন সেই দেশের ফ্ল্যাট রেট অ্যাপ্লাই হয়ে যাবে সবগুলোর। তো যার কারণে এখানে আমরা টিক দিব না, না দিয়ে আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পর এখানটা ওকে করব। তাহলে আমার ভ্যাট সেন্টার সেট আপ হলো। এখানে বলছে যে সেট আপ এমটিডি, আই ডোন্ট নিড এমটিডি, কারণ আমার তো এমটিডি করার মতো, আই ডোন্ট নিড এমটিডি, এমটিডি করার মতো ইনফরমেশন তো আমার কাছে নাই। এমটিডি করতে গেলে এইচএমআরসির একটা অ্যাকাউন্ট লাগবে আমার, সেটা আমি তো ব্রিটিশ নাগরিক না, আমাকে কি দিবে ওটা? ওকে, আচ্ছা এটা দেখেন, এটা একটা ভ্যাট সেন্টার তৈরি হলো, হ্যাঁ। এখন যদি আমরা এর আগে জিরোর ক্লাস করছেন না, ভ্যাট অ্যাড করছেন তো, কত পার্সেন্ট, 2%, 5%, 7%, তাই না? আচ্ছা এইখানে আপনি দেখেন অ্যাড ট্যাক্সে যাব, অ্যাড ট্যাক্স গিয়ে এখানে দেখেন ট্যাক্স রেট, গ্রুপ ট্যাক্স, কাস্টম ট্যাক্স। আমরা অলওয়েজ যাব ট্যাক্স রেট। গ্রুপ ট্যাক্স, কাস্টম ট্যাক্সে কেন যাব না? কারণ গ্রুপ ট্যাক্স, কাস্টম ট্যাক্সের কোনো কাজ আমাদের নাই। কাস্টম ট্যাক্স বলতে কয়েকটা প্রোডাক্ট মিলে বান্ডেল টাইপের যদি কোনো ট্যাক্সে কাস্টম হয়, সে আমাদের দেশে আসলে বা বাইরেও কোথাও কাস্টম হয় না, ওটা করতে হয় অনেক হিসাব নিকাশ আছে, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা এখানে আসেন, বলছে ট্যাক্সের নেম। তো আমরা ধরেন এটার নাম দিলাম সেলস ট্যাক্স, ধরেন 10%। ওকে, ডেসক্রিপশনে এটার নামটাই চলে আসে। যদি আপনার এখানে অন্য কোনো ডেসক্রিপশন দেওয়া লাগে, তাহলে এটা মুছে ফেলে নতুন কোনো ডেসক্রিপশন দেওয়া যাবে। ওকে, এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যদি এই ট্যাক্সের উপর কোনো ডেসক্রিপশন বসাতে চায়, তাহলে এটা বসাবে। ওকে, এরপর টিক দিব আমরা সেলসে। আচ্ছা এখানে কিছু একটা লিখতে হবে না, এইটা আমরা ওই নামটাই বসিয়ে দিই, টিক দেবো সেলসে। সেলসে টিক দিলে আমরা যেরোতে দেখছি না, সেলস এবং পারচেজ দুটো অপশন থাকে। তার মানে সেলস আমি কত টাকায় বিক্রি করবো এবং পারচেজ কস্ট প্রাইস কত হবে, এই দুটো না দিলে মানে সেলসের ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে আর ইয়ার ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে, এটা আমি বুঝতে পারবো না। ওকে, তাহলে আমি যেহেতু এখানে নাম দিয়েছি সেলস ট্যাক্স 10%, তাহলে আমি এখানে রেট দিব 10। ওকে, অ্যাকাউন্ট কি, অ্যাকাউন্ট থাকবে লাইবিলিটি, এটা ঠিক আছে। ট্যাক্স অ্যাকাউন্ট লাইবিলিটি কেন থাকবে বলুন তো? পেমেন্ট করতে হবে, ট্যাক্স যেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে সেই টাকাটা এখন আমার কাছে এখনো তো দেই নেই। যখন আমি পেমেন্ট করব তখন এই লাইবিলিটি অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, পেমেন্ট হয়ে যাবে। ওকে, এরপর বলছে কি শো ট্যাক্স অ্যামাউন্ট ইন রিটার্ন। আচ্ছা ভ্যাট ডিউ অন সেলস আউটপুট আছে, এটা দিব। আর নেট ভ্যালু অফ সেলস, আচ্ছা এখান থেকে উপরের দুইটা সিলেক্ট করবেন। এটা কিন্তু আপনার কান্ট্রি ওয়াইজ চেঞ্জ হয়ে যেতে পারে এই দুটো অপশন। ওকে, এখন দেখেন পারচেজের ক্ষেত্রে এই ট্যাক্স অ্যাপ্লাই হবে কিনা। আগে যেটা ছিল, আগে ছিল যে
এই যে কি নাম ছিল এটার যেন, পারচেস ট্যাক্স রিক্লেম করবেন কিনা। হ্যাঁ, এটা কিন্তু আগে এতে ছিল, এই কুইকবুকে ছিল। এখন এই অপশনটা জিরোর মতোই নাই, অটো রিক্লেম হয়ে যাবে। এই রিক্লেমের ব্যাপারটা কেউ বুঝতেন কি, পারচেস ট্যাক্স রিক্লেম হবে কিনা। ধরেন আমি এই প্রোডাক্টটা কিনছি 10% ট্যাক্স দিয়ে, পারচেজ করছি, এটার দাম 100 টাকা, 10% ট্যাক্স দিয়ে আমি টোটাল পেমেন্ট করছি 110 টাকা আমার ভেন্ডর। আবার এইটা আমি বেচি হলো 120 টাকায়, ওই 10% ট্যাক্সে। তাহলে 120 টাকা বেচলে আমার ট্যাক্স অ্যামাউন্ট কত হচ্ছে, 12 টাকা। 10% হলে 12 টাকা হচ্ছে না। এই 12 টাকা টোটাল 120 আর 12 কত হয়, 132 টাকা আমি এটা বিক্রি করি ভ্যাট সহ। তাহলে 132 টাকা কার কাছে বিক্রির পরে, আমার কাছে। আমি তো এটা বিক্রি করছি, আমাকে কাস্টমার 120 টাকা, 132 টাকা দিচ্ছে, এটা আমার কাছে। আমার টাকা কার কাছে, ভেন্ডরের কাছে। এখন যদি আমি এটা অটো রিক্লেম না হয়, তাহলে কি হবে জানেন, এই পারচেস ট্যাক্সও আমার কাছে থেকে যাবে, মানে সিস্টেমে তাই দেখাবে, সেলস ট্যাক্সও আমার কাছে থেকে যাবে। তখন আমাকে বলবে তুমি এই 32 আর কত 10, 42 টাকা দাও। আসলে আমার দেওয়া টাকা কার কাছে আছে, ভেন্ডরের কাছে, ওই ট্যাক্স সে দিবে। কিন্তু যদি এটা রিক্লেম না করা হয়, এখন এইটাতে মনে হয় কুইকবুকের একটু ঝামেলা হচ্ছিল, অনেকে রিক্লেম করে নাই, যার কারণে ট্যাক্স অ্যামাউন্ট বেশি বেশি আসছে, কারণ ওরা এখন অটো রিক্লেম দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা যদি এটার উপর পারচেস ট্যাক্স থাকে, তাহলে আমরা 10% অ্যাড করি। এই অ্যাকাউন্টটা কি হবে, পারচেস ট্যাক্স, এটা কিন্তু লাইবিলিটি হবে না, এটা হবে এক্সপেন্স। আমি যখন ট্যাক্স দিয়ে দিছি, আমি তো কেনার সময় ট্যাক্স সহ তাকে টাকা দিছি না, এটা আমি এক্সপেন্স করে ফেলছি না। আমার টাকা আছে কার কাছে, ভেন্ডরের কাছে, তার জন্য লাইবিলিটি, আমার জন্য এক্সপেন্স। বুঝছেন কি জিনিসটা? না বুঝলে বলেন, আবার বলবো। আচ্ছা, এইটা আমরা দেব, এটা নেট ভ্যালু অফ পারচেস আছে, এটা দিয়ে দিই। ওকে, আচ্ছা, এইটা এখন আমরা সেভ করব। ওকে, এখন যেটা আসলো, এটা ট্যাক্স, নো, এটা কেন আসতেছে বারবার? আমরা যে 10% ভ্যাটটা অ্যাড করলাম, সেটা গেল কই, অ্যারোটা গেল কই, অ্যারো। আচ্ছা, আরেকটা অ্যাড করি, ট্যাক্স রেট, ট্যাক্স 20%, 20 আমি যে ট্যাক্সগুলো অ্যাড করলাম, এই ট্যাক্সগুলো গেল কই, দেখছেন কেউ, খুঁজে পাইছেন? আপনি আগে ক্লাস করছেন না, আগে একটা অ্যারো চিহ্ন ছিল না এখানে, অ্যারো, অ্যারোতে গেলে পরের ট্যাক্সগুলো দেখাইতো, এখানে নাই কেন?
এর মধ্যে কখন আবার আপডেট দিল? আমরা তো রেগুলার ক্লাস করাচ্ছি, আপডেট যেটা কই গায়েব করে ফেলছি। হুম, এটা একটা ট্যাক্স সেন্টার তাই না? এটাতে অ্যারো দিলে আমার 10% 5% যা যা আমি অ্যাড করতেছি সেই ট্যাক্স সেন্টারগুলো শো করবে। সে অ্যারোটা নাই। আচ্ছা, অ্যারোটা যদি না থাকে তাহলে তো কোনো একটা জায়গা থেকে তো দেখাবে যে আপডেট আসে। ওকে, আচ্ছা, এই ট্যাক্স সেন্টারগুলো কিভাবে আপনারা শো করবেন এটা আমার একটু দেখতে হবে। এটা মনে হয় কোনো একটা আপডেট হয়েছে, এটা আমি দেখে জানাচ্ছি। বাট ট্যাক্সটা অ্যাড করবেন কিভাবে এটা বুঝছেন তো? কি কি ইনফরমেশন লাগবে এটা বুঝছেন তো? নিজেদের মতো করে 5% 7% 10% কয়েকটা ট্যাক্স অ্যাড করবেন। ওকে, আচ্ছা, এরপর আসেন চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে কেন? লাস্ট ক্লাসে বলছিলাম, মনে আছে? আপনি শুক্রবার ক্লাসে ছিলেন না? শুক্রবার ক্লাসে বলছিলাম চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। একটা ট্রানজ্যাকশন করতে গেলে একটা ট্রানজ্যাকশন কোথায় কোথায় ইফেক্ট ফেলবে, শুক্রবার ক্লাসে ওনারা ছিলেন আর কি, অ্যাডিশনালি আসছিল। ওকে, আচ্ছা, ধরেন একটা ট্রানজ্যাকশন করব, আমি এই প্রোডাক্টটা কিনবো বিক্রি করবো, হ্যাঁ। এই প্রোডাক্টটা যদি আমি কিনি তাহলে এটা আমার কোন কোন জায়গায় কয়টা লেজার লাগবে এই প্রোডাক্টটা কিনতে গেলে? প্রথমে লাগবে আমার ইনভেন্টরি, এটা এসে আমার ইনভেন্টরিতে যোগ হবে, ইনভেন্টরি একটা লেজার লাগবে। সেকেন্ড লাগবে আমার এক্সপেন্স লেজার, এটা কেনার সময় যে আমি টাকা দিব সেটা আমার এক্সপেন্সে হিট করবে। ওকে, আর যদি এটা আমি বাকিতে কিনি তাহলে আমার পে বলে হিট করবে, আমার দায়ের মধ্যে যা ঢুকবে, তাই না? এবং সাথে সাথে প্রোডাক্টটা আমার চলে আসবে ইনভেন্টরিতে। এই দুইটা লাগবে। আর একটা কি লাগবে? যেখান থেকে আমি পেমেন্ট করব সেই পেমেন্টের ইনফরমেশনটা লাগবে, ব্যাংক না কি কোথা থেকে দিচ্ছি সেগুলো লাগবে, সেই লেজারটা লাগবে। তো এখন যদি আমি একটা ট্রানজ্যাকশন করতে যাই তাহলে আমার অনেকগুলো লেজার লাগবে। এখন সেই লেজারগুলো আমার এখানে আছে কিনা? আমরা কি করব, ট্রানজ্যাকশন থেকে যাব এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, বুঝছেন? ট্রানজ্যাকশন থেকে নিচে চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে গেলে ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্ট কুইকবুকস আমাদেরকে দিয়ে দিবে। সেই চার্ট অফ অ্যাকাউন্টগুলো আমরা এখানে দেখতে পাবো। এখানে একটা জিনিস খেয়াল করেন, কোনো চার্ট অফ অ্যাকাউন্টের সামনে কোনো নাম্বার নাই, যেহেতু যেটা ম্যান্ডেটরি ছিল, নাম্বার ছাড়া সে চার্ট অফ অ্যাকাউন্ট এন্ট্রি দিত না। কিন্তু কুইকবুক নাম্বার ছাড়াও চার্ট অফ অ্যাকাউন্ট এন্ট্রি দেওয়া যায়। ওকে, এখন আসেন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট কোথা থেকে এন্ট্রি দিব। যদি আমরা ম্যানুয়ালি অ্যাড করি একটা একটা করে, তাহলে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে জেরো আর কুইকবুকের চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার একটু ডিফারেন্স আছে, হ্যাঁ। এখানে বলছে চার্ট অফ অ্যাকাউন্টের নেম। এখন এই ডাটাগুলো আমরা পাবো কোথায়? আপনাদেরকে কি আমি এই ডাটাগুলো দিছিলাম না কুইকবুকের প্রথম ক্লাসে? একটা ওয়ার্ড ফাইল দিছিলাম না, লোগো আর ওয়ার্ড ফাইল। এখানে দেখেন কয়টা চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট আছে, এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো আমরা অ্যাড করা শিখব। এই যে দেখেন চার্ট অফ অ্যাকাউন্টস, হ্যাঁ। এখানে কি বলছে? ব্যাংক, এটা হচ্ছে ব্যাংক, পেপাল, ক্রেডিট কার্ড, ওনার সিকিউরিটি, ফিক্সড অ্যাসেট, এক্সপেন্স। ওকে, এখন ধরেন জেরোতে আমরা কি দেখছিলাম? অ্যাড অ্যাকাউন্ট আর এক ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে যদি আপনি চার্ট অফ অ্যাকাউন্ট ব্যাংক না হয়, ট্রানজ্যাকশন যেটা দিয়ে করবেন সেটা না হয়, তাহলে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। আর যদি ব্যাংক হয় বা ট্রানজ্যাকশন করবেন এমন কোনো অ্যাকাউন্ট হয় তাহলে আপনাকে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করবেন। বাট কুইক বুকে দুইটাই সেম, এখানে অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট বলে কিছু নেই, দুইটাই অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এখন বলছে ব্যাংক অ্যাকাউন্ট ওয়েলস ফার্গো চেকিং। আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাই। ওকে, এখন দেখেন আমি নিউতে গেছি না, নিউতে গিয়ে এখন বলছে অ্যাকাউন্ট নেম। ফার্স্টে জেরোতে ছিল ফার্স্টে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট, আর এখানে প্রথমে অ্যাকাউন্ট নেম। তাহলে আমি দিলাম ওয়েলস ফার্গো চেকিং, চেকিং মানে কারেন্ট অ্যাকাউন্ট। আর আমি যেটা কাজটা করব, এটা আমি করি, আপনারাও এটা করার চেষ্টা করবেন। সেটা হলো, ধরেন আমি ধরে নিচ্ছি এটা হলো লাস্ট চারটা ডিজিট হলো অ্যাকাউন্ট নাম্বারের, ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার। তাহলে হবে কি, এই অ্যাকাউন্ট যখন আপনি সিলেক্ট করবেন তাহলে আর ভুল হবে না যে আচ্ছা আমি সঠিক অ্যাকাউন্টেই টাকা দিচ্ছি কিনা বা সঠিক অ্যাকাউন্টে টাকা নিচ্ছি কিনা। এরপর বলছে অ্যাকাউন্ট টাইপ।
অ্যাকাউন্ট টাইপ বলছে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, এটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। অনেক ক্ষেত্রে এই জায়গায় ব্যাংকই থাকতে পারে। অ্যাকাউন্ট টাইপ ব্যাংকের মূল কথা হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড। আমরা যখন ব্যাংকে টাকা থাকে ওটা আমাদের কাছে ক্যাশ টাকা আছে বলে ধরে নেয় বিজনেসে। কেউ যদি আমাকে চেক দেয় তাহলে আমরা ধরে নিই আমরা পেমেন্ট পেয়ে গেছি। চেক যদি ডিজাইনার হয় সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু চেক দেওয়া মানে হচ্ছে আমি পেমেন্ট পেয়ে গেছি ধরে নিতে হবে। ঠিক তেমনি ব্যাংকে টাকা থাকা মানে আপনার কাছে ক্যাশ টাকাই আছে ধরে নিতে হবে। ওকে, যার কারণে বলছে ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ আপনার ব্যাংকেও থাকতে পারে অ্যান্ড ইন হ্যান্ড আপনার হাতেও থাকতে পারে, এটা হচ্ছে সেই অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে দেখেন অনেক ক্ষেত্রে এই জায়গায় এখানেও ব্যাংক থাকতে পারে এই অপশনগুলোর মধ্যে। এই অপশনগুলোতে অ্যাড করার কোনো উপায় নেই। কাছাকাছি যেটা সেটা ক্যাশ অন হ্যান্ড মানে আমরা ব্যাংকে টাকা থাকলে যেহেতু ধরে নেই যে আমার হাতেই টাকা আছে, সেক্ষেত্রে ডিটেল টাইপ হবে এটা। ওকে, জেরো তো ছিল একটাই, এটা এক্সপেন্স নাকি ইনকাম না কিছু, এখানে দুইটা আছে, একটা হলো অ্যাকাউন্ট টাইপ আর তার মধ্যে একটা ডিটেল টাইপ। ওকে, আচ্ছা, যেটা আমরা যে অ্যাকুরেটলি না পাই, যেটা সব থেকে কাছাকাছি যাবে সেটাই দিব। আচ্ছা, এরপর বলছে ডিফল্ট ট্যাক্স কোড। এখানে ডিফল্ট ট্যাক্স কোড, এইটা আমরা ডিফল্ট করব না, কারণ এটা ডিফল্ট করলে আমি যেরোতে এটা বলছিলাম ডিফল্ট করলে সমস্যা হবে কি বারবার এটা চেঞ্জ করতে হবে। ডিফল্ট ট্যাক্স কোড মানে যখনই অ্যাপ্লাই করতে যাবেন এটা ফিক্স থাকবে, বারবার চেঞ্জ করতে হবে, এই জন্য ডিফল্ট ট্যাক্স কোডে কিছু দিবেন না। এরপর দেখেন বলছে ওপেনিং ব্যালেন্স। এই যে যখনই আপনি এটা ব্যাংক হিসেবে বা ক্যাশ অন হ্যান্ড হিসেবে এখানে সিলেক্ট করছেন, সাথে সাথে এই অপশনটা চলে আসছে। বলছে এটা যখন ওপেন হয়েছে তখন এটার ওপেনিং ব্যালেন্স কত ছিল। এটার ওপেনিং ব্যালেন্স ছিল $250, তাই তো, $250। আর একটা বলছে অ্যাজ অফ ডেট। অ্যাজ অফ ডেট মানে কবে থেকে এই অ্যাকাউন্টটা আপনি খুলছেন। এখানে বলছে 1/1/2021। কোনটা দিলাম, 1/1/2021। এখানে মাঝে মাঝে এই এক ঝামেলা, নিচে এটা থাকে না, পুরোটা ধরেন প্রেস করে করে যাইতে হবে। 1/1/2021, 1 জানুয়ারি 2021। বেশি চলে গেল, 1 জানুয়ারি 2021। ওকে, এখন দেখেন এই অ্যাজ অফ ডেটটা আসলে কি। অ্যাজ অফ ডেটটা হচ্ছে এমন একটা ডেট যে ডেট থেকে আপনি এই অ্যাকাউন্টের লেনদেন শুরু করছেন। ওকে, এখন ধরেন এখানে 1/1/2021 মানে কি 1 জানুয়ারি 2021 দিয়ে আপনি এটা এন্ট্রি করছেন। এখন এমন একটা এন্ট্রি আপনার হঠাৎ সামনে চলে আসলো, বা এমন একটা ট্রানজাকশন আপনি একটা রিসিপ্ট পেলেন যেটা হচ্ছে 25/12/2020, মানে 1/1/2021 আগের ডেট। সেই ডেটে যদি আপনি এখান থেকে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করতে চান তাহলে কিন্তু সিস্টেম থেকে এটা করতে পারবেন না, আপনাকে দেখাবে সামথিং রং। ওকে, এক্স্যাক্টলি বলবে না কি হয়েছে, খালি বলবে সামথিং রং। এটা বলার কারণ কি, কারণ হচ্ছে যখন আপনি 25/12/2020 একটা লেনদেন করতে যাবেন, সিস্টেমের হিসেবে ওই দিন কি আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট ছিল? ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছে কবে? 1/1/2021। যে ব্যাংক অ্যাকাউন্ট ওই দিন ছিল না সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি লেনদেন কিভাবে করবেন? বুঝতে পারছেন? অনেকেই পেমেন্ট দিতে যায় দেখতেছেন যে এই প্রবলেম, মানে এটা নেয় না, এটা কেন নেয় না, বা এটা কোন একটা সমস্যা বলছে, কেন সমস্যা বলছে কোনোভাবেই খুঁজে পায় না। এরকম কোনো সমস্যা বললে আপনাকে এসে চেক করতে হবে অ্যাজ অফ ডেট ঠিক আছে কিনা, যে ডেটে দিচ্ছেন অ্যাজ অফ ডেটটা তার আগে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা চেঞ্জ করা যায়। কারণ আপনি এটা চেঞ্জ করতে পারেন নাই। আচ্ছা, স্টকে অ্যামাউন্ট চেঞ্জ হবে না। স্টকে স্টক যখন দেখাবো তখন দেখবে স্টকে অ্যামাউন্ট দুইভাবে চেঞ্জ করা যায়। একটা হচ্ছে আপনার একটাকে বলে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর একটাকে বলে কোয়ান্টিটি। হ্যাঁ, কোয়ান্টিটি বা অ্যাডজাস্টমেন্ট দুটো নাম আছে। হ্যাঁ, যখন আপনি কোয়ান্টিটিতে অ্যাডজাস্ট করবেন সেটা মানে আপনার হবে ওপেনিং ব্যালেন্স থেকে চেঞ্জ হবে। মানে ওপেনিং ব্যালেন্স দিয়েছিলেন 100, ভুল মানে 100 দেওয়ার কথা ভুল করে 1000 দিয়েছেন, সেটা আপনি কোয়ান্টিটিতে গিয়ে চেঞ্জ করলে ওপেনিং ব্যালেন্স চেঞ্জ হবে। বাট যদি ধরেন আপনি 1 মাস পর একটা ইনভেন্টরি করে দেখলাম 5টা প্রোডাক্ট মিসিং বা ড্যামেজ বা কিছু একটা হয়েছে, এইটা আপনাকে অলওয়েজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে। কারণ
এইটার আপনার পিছনে কস্টিং আছে, এটা আপনার এক্সপেন্স হয়েছে, যেটা আপনার ইনকাম আসবে না, এটা আপনাকে লস হিসেবে যাতে সিস্টেম দেখায়। বুঝতে পারছেন? তো যাই হোক, এখন আমরা অ্যাজ অফ ডেটটা বুঝলাম কিনা মোটামুটি, যে অ্যাজ অফ ডেটটা যে ডেটে দিব তার আগের কোনো ডেটে আমরা লেনদেন করতে পারবো না। ওকে, আর ওপেনিং ব্যালেন্সটাও এখানে দিলে লক হয়ে যাবে, এটা আমরা পরে চেক করব। আমরা এখন এটা সেভ দিব। আমরা আবার দেখেন কারেন্সি এটা কি বলছে, জিবিপি, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। হ্যাঁ, এটা আমরা সেভ করি। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে কোথায় গেল এটা, এই যে ওয়েলস ফার্গো, ইয়াতে যেমন আমরা কি বলে এটা, জেরোতে যেমন আমরা অ্যাকাউন্ট কোড নাম্বার না দিলে অ্যাকাউন্ট নেয় না, এখানে কিন্তু অ্যাকাউন্ট কোড ছাড়াই নিল। এখন যদি ধরেন আপনার প্রয়োজন হয় অ্যাকাউন্ট কোড লাগবে আপনার, তখন কি করবেন? সেটিং এর সময় মনে আছে? তাহলে আমরা একটু সেটিং এ যাই আবার। ইন্টারনেট প্রচন্ড দুর্বল। এটা কোথায় ছিল মনে আছে? হ্যাঁ, রাইট, অ্যাডভান্সে গেলাম, চার্ট অফ অ্যাকাউন্টস। এই যে এখানে আমরা এটা অফ করে রাখছিলাম না, বলছিলাম না এটা তখন দেখাবো, এটাকে আমরা অন করব এবং শো অ্যাকাউন্ট নাম্বার দিব। হ্যাঁ, ডিসকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার হবে ডিসকাউন্ট গিভেন। ওকে, এটা আমরা সেভ করি। সেভ করে আমরা এই পেজকে, এখনো কিন্তু এখানে আসেনি, এই পেজকে রিলোড দিতে হবে। হ্যাঁ, ও সরি, এখানে তো অ্যাকাউন্ট নাম্বার দিইনি আমরা। ওকে, এখন আসেন, একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার পরে যদি কোনো কিছু ভুল হয়, রং হয়, তাহলে এডিট করতে হবে না, ঠিক করতে হবে। তো ভুল চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে তো আমরা আগে যেতে পারবো না। এখন ধরেন এই যে ওয়েলস ফার্গো, হ্যাঁ, এখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে যাব এডিটে। এডিটে গেলে দেখেন আপনি ওয়েলস ফার্গোর নাম চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট টাইপ রিল লাইফ চেঞ্জ করতে পারবেন, কিন্তু যেটা ওপেনিং ব্যালেন্স দিয়েছেন সেটা কি চেঞ্জ করতে পারবেন? অ্যাজ অফ ডেট যেটা দিয়েছেন সেটা কি চেঞ্জ করতে পারবেন? আছে কোথাও? নাই কিন্তু। কই এডিট? এডিট থেকেই তো আসলাম। এডিট থেকে গেলে আপনি ওপেনিং ব্যালেন্স এবং এই অ্যাজ অফ ডেট এগুলো চেঞ্জ করতে পারবেন। এটা কোথা থেকে করবেন সেটা আমি বলে দিচ্ছি, এটাও করা যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি জন্য যেন এটা এডিট করতে গেছিলাম, কি বলেছে? মার্কেস সাব অ্যাকাউন্ট, ওকে, এডিট অ্যাকাউন্ট, হ্যাঁ নাম্বারের জন্য আসছিলাম কিন্তু নাম্বার কই? আচ্ছা, এটা আমরা সেভ করি। এখান থেকে কি করতে পারবো, নাম বা যদি অ্যাকাউন্ট টাইপ ডিটেইলস চেঞ্জ করতে হয় তাহলে করতে পারবো। হ্যাঁ, আর একটা হচ্ছে যাব আমরা অ্যাকাউন্ট হিস্ট্রিতে। এই যে অ্যাকাউন্ট হিস্ট্রিতে ক্লিক করছি, দেখছেন? আচ্ছা, এখন আমাদের একটাই অ্যাকাউন্ট হিস্ট্রি দেখাচ্ছে, কারণ আলটিমেটলি একটাই আছে। এটা কোনটা দিছিলাম? ওপেনিং ব্যালেন্সটা যে দিছিলাম। ওকে, ওপেনিং ব্যালেন্স দিছিলাম, সেটার ইয়েটা এখানে দেখাচ্ছে, ট্রানজ্যাকশনটা দেখাচ্ছে। আমরা যদি এই এখানে ডেটের উপর ক্লিক করি তাহলে ডেট চেঞ্জ করতে পারবো। ধরেন আমার কি দরকার ছিল, 25 ডিসেম্বর একটা লেনদেন দরকার ছিল, তাই না? তাহলে আমি এটা ডেট দেবো 25 ডিসেম্বর। আর এখন আমি যদি সেভ করি তাহলে আমি 25 ডিসেম্বর 2020 পর্যন্ত লেনদেন এখানে দেখাইতে পারবো অ্যাজ অফ ডেট। বুঝছেন তো? আর যদি আমার ওপেনিং ব্যালেন্স ভুল হয়, ধরেন আমি এখানে 250-এর বদলে আমি ভুল করে দিয়ে ফেলছি 2500, তাহলে এখানেও কিন্তু এডিট করা যাবে। অ্যামাউন্ট কিন্তু ওখান থেকে এডিট করা যাবে না, অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে তারপর এটা সেভ করতে পারবেন। এখানে যদি আপনি সেভ করেন তাহলে এটা সেভ হয়ে যাবে। দেখেন এখন ট্রানজ্যাকশনে 25/12/2020 250। না, নতুন অ্যামাউন্টই দেখাবে, বাট আপনি যেটা চেঞ্জ করছেন এটা কন্ট্রাক্ট লগে থাকবে। আগের অ্যামাউন্ট দেখালে তো, আগের অ্যামাউন্ট তো ভুল ছিল, আপনি ভুল করে দিয়েছেন না, আগের অ্যামাউন্ট দেখালে তো আপনার রিপোর্ট রং আসবে। বাট আপনি যেটা চেঞ্জ করছেন, কারেকশন দিচ্ছেন, এটা কন্ট্রাক্ট লগে থাকবে।
এটা মালিক দেখতে পারবে যে আপনি এটা চেঞ্জ করছেন। ওকে, আচ্ছা এখন আমরা আসি আর একটা নতুন একটা অ্যাড করে দেখি ওখানে নাম্বার দেয়া যায় কিনা। ট্রানজ্যাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, নিউ, নিউতে গিয়ে আচ্ছা একটা কিছু এক্সপেন্স একটা অ্যাড করে দেখি। নাম্বারটা কিন্তু এখনো আসে নাই। হুম, যদি এখন না আসে তাহলে আসার ব্যবস্থা করব, নো টেনশন। ট্রাভেল এক্সপেন্স নাম দিলাম কি ট্রাভেল এক্সপেন্স, হ্যাঁ এটা হচ্ছে নাম। আর অ্যাকাউন্ট টাইপ কি হবে, এক্সপেন্স। ডিটেল টাইপে কি হবে, দেখি ট্রাভেল এক্সপেন্স বলে কিছু আছে কিনা, ট্রাভেল। ওকে, তাহলে আমরা ট্রাভেল এক্সপেন্সে আমাদের অ্যাকাউন্ট টাইপ কি হবে, ট্রাভেল এক্সপেন্স মানে খরচ, খরচ। আর কি পারপাস খরচ করছি, ট্রাভেল। যদি ট্রাভেল না থাকে তাহলে কাছাকাছি ট্রাভেল কিন্তু অফিস খরচের মধ্যেও ফেলাতে পারবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচের মধ্যেও ফেলাতে পারবেন যদি ট্রাভেল না থাকে। ওকে, আচ্ছা এখন এখন নাম্বারটা এখনো আসেনি তাই তো, নাম্বার দেওয়ার অপশন এখনো আসেনি। আচ্ছা এই ক্ষেত্রে আমরা কাজ করব, যদি এরকম কিছু হয়, হ্যাঁ আমরা সরি আমরা এটাকে লগ আউট করব, সাইন আউট, লগ আউট করে আবার লগ ইন করতে হবে। ওকে, এখন আমরা আসবো ট্রানজ্যাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে। চার্ট অফ অ্যাকাউন্ট থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, মহা স্লো ইন্টারনেট। এখন স্লো হয়ে গেল কেন, সবাই মানে অফিস থেকে বাসায় চলে গেছে না, নেট ইউজ করতেছে সবাই বাসায়। এই টাইমে ক্লাস করে আর মাথা থাকে না, কষ্ট হয়ে যাবে। অফিস করেন, চাকরি করেন, সিএফ ফর্মে আছে। সিএ ফার্মে, হ্যাঁ কখন থেকে কখন চাকরি করেন বলো, সকাল কটায় যান, সকাল 9:30 থেকে শুরু, কিন্তু আগেই যেতে হয়। ধরেন 9টায় ঢুকেন, শেষ হয় কটায়, এটা হচ্ছে টাইম এই যে লিমিটেড দেখেন, এটা। এই যে উপরে দেখেন অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে, এখন আসছে না। তো যদি এরকম না আসে তাহলে লগ আউট করে লগ ইন করলে, নাম্বারকে করতে হবে না এটা অপশনাল, এটা দিতেই হবে এমন না। বাট যদি ওই সেটিংস ওটা অন না থাকে তাহলে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিতেই পারবেন, অপশনই আসবে না। যদি এখন আপনার এক মানে চার্ট অফ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যায় জানেন তো, যেরোতে দেখছি না আমরা, এখন ওখানে মাস্ট, ওখানে দিতে হবে, ওখানে বিকল্প নাই, বাট এখানে বিকল্প আছে। ওকে, কারণ আমরা কি ছিল ট্রাভেল এক্সপেন্স না, আর অ্যাকাউন্ট নাম্বারটা কি গ্যাপ স্ট্যান্ডার্ড ফলো করে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার এখানে জেরোতে যেমন ছিল ওরা ওদের মতো করে ভাগ করে দিয়েছিল নাম্বারগুলো, হ্যাঁ এখন হচ্ছে এখানে ওরকম কিছু নাই, এখানে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আমরা নর্মালি গ্যাপের স্ট্যান্ডার্ডে এক্সপেন্স কি হয়, কত কোডে যায় বলেন, এক্সপেন্স মেবি 6, মনে নাই। মনে নেই, আচ্ছা, আমারও ওরকম মনে নেই। ওকে, তো ধরেন এক্সপেন্স 6 এবং 7 নর্মালি যাওয়ার কথা, হ্যাঁ ধরেন আমরা 6 দিয়ে শুরু করব, 6001, ওখানে আমরা তিন তিন সংখ্যার দিছি না 601, এখানে আমরা 4 সংখ্যাটা ব্যবহার করব 6001। ওকে, তাহলে এখানে আমি আমার অ্যাকাউন্ট টাইপ হবে এক্সপেন্স আর ডিটেল টাইপ হবে হচ্ছে ট্রাভেল। ওকে, এখন দেখেন এইখানে কিন্তু আবার ওই যে ওপেনিং ব্যালেন্স বা ধরেন অ্যাজ অফ ডেট এগুলো আসবে না, এটা আসবে তখনই যেগুলো ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট, ব্যাংক, ক্রেডিট কার্ড,
ওয়ালেট এগুলোতে আসবে। ওকে, তাহলে এটা আমরা সেভ করি। এখানে দেখেন ডিফল্ট ভ্যাটের আর ডেসক্রিপশন এই দুটো যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এটা যদি আমরা সেভ করি, এখন দেখেন এইটার সামনে 6001 একটা কথা আসবে, মানে সংখ্যাটা আসবে যেটা অন্যগুলোর সামনে থাকবে না। এটা কি ছিল? 6001 ট্রাভেল এক্সপেন্স না? এটা কই গেল? রিফ্রেশ দিই, হ্যাঁ এই যে ভালো কথা বলছি। আমি আজকে সারাদিন বাইরে ছিলাম, মানে বিভিন্ন কাজে। আমার ছোট বোনের বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, সেটা আবার জন্ডিস, হসপিটালে ভর্তি করছে। 6001 ট্রাভেল সেটিংসে এক্সপেন্স গিয়ে কি একটা নাম্বার মেবি অ্যাড করতে হবে? না, নাম্বার শো নাম্বার দিচ্ছি তো সেটিংসে। এটা হচ্ছে নাম্বার দেয়া যায়, আর শো নাম্বার না দিলে নাম্বার শো করবে না, এই যে দেখাচ্ছে। কিন্তু ও নাম্বার শো করতেছে না, কেন করতেছে না জানি না। আমি শো নাম্বার দিছি, এই যে অ্যাডভান্সে গেলাম, নাকি শো নাম্বার টিক পরে নাই, সরি অ্যাডভান্সে গেলাম দেখি, চার্ট অফ অ্যাকাউন্ট, হ্যাঁ এই যে শো অ্যাকাউন্ট নাম্বার, এটাতে টিক দেওয়া আছে। স্টার্ট অফ অ্যাকাউন্টসে তো সেটিংস আছে একটা, ওই সেটিংসে ওখানে দেওয়া যায় না? না, ওইখানে তো অন্য সেটিংস। আচ্ছা দাঁড়ান দেখি। যে এখানেই তো ডান সাইডে। দেখতেছি। শো নাম্বার ওখান থেকে দিতে হবে, এখান থেকে দেওয়ার অপশন থাকার কথা না। ওকে, না এখানে ওই ধরনের কিছু নাই। হ্যাঁ, হুম, নাম্বারটা শো করতেছে না কেন? 6001 দেওয়াতে তো ট্রাভেল এক্সপেন্স আসলো, তাই না? কিন্তু এর সামনে আর একটা নাম্বার শো করার কথা, সেটা কি? কি জানি, আজকের ঘটনা বুঝতেছি না, সবকিছু উল্টাপাল্টা। আমরা রেগুলার ক্লাস নেই, আমাদের কাছে এরকম মাঝে মাঝে হয়, আর আপনারা একদিন ক্লাস করে হাওয়া হয়ে যান, আপনারা করতে খুঁজে পাবেন বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্ট কি আমরা অল লিস্টে দেখা যাবে। অল লিস্টেই তো আছি? হ্যাঁ, এই তো অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতেছে। না, সার্চ করলে আসতেছে, দেখেন 6001 সার্চ করলে ট্রাভেল এক্সপেন্স আসতেছে, কিন্তু এর সামনে এই নাম্বারটা শো করার কথা। ওই যে শো নাম্বার টিক দেওয়া আছে না সেটিংসে, ওইটা টিক না দিলে এইরকম আসবে, নাম্বারটা শো করবে না। নাম্বার দিবেন বাট শো করবে না, শো নাম্বার তো টিক দেওয়া আছে। আমি কি আবার লগ আউট করে লগ ইন করবো? রিফ্রেশ তো দিলাম কয়েকবার। হয় অনেক সময় এরকম, দেখবেন যে এখন একটা হচ্ছে না, কিছুক্ষণ পর ট্রাই করবেন, হয়ে যাবে। আচ্ছা, এটা বাসায় যেয়ে দেখবো আসে কিনা কি। এখন চার্ট অফ অ্যাকাউন্টটা অ্যাড করার সিস্টেম কি আপনারা বুঝতে পারলেন? আপনারা যেটা করবেন, আপনার কাছে এই ফাইলটা আছে, এই ওয়ার্ড ফাইলটা। এখন ট্রাই করলাম বের করার, কিন্তু কোডটা হচ্ছে কোনটা সার্চ করছে না, তারপর দেখতে হবে। আচ্ছা, আমি আবার গ্রুপে দিয়ে দিচ্ছি, অসুবিধা। গ্রুপটা যেন কোথায়, 6026। কি যেন দিতে চাইলাম, ওয়ার্ড ফাইলটা না, ফোল্ডারটা কই? আচ্ছা, এই ওয়ার্ড ফাইলটা আবার দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। তাহলে এই ওয়ার্ড ফাইল দেখে আপনারা কি করবেন বলেন তো? এখানে যতগুলো ইয়ে আছে, কেন মানে কি,
তোমার কম্পিউটারে আছে তো, ওপেন হবে না কেন? আচ্ছা, এখানে যতগুলো আছে সবগুলো অ্যাড করবেন। হ্যাঁ, আপনার ট্যাক্স অ্যাড করবেন 2, 2.5, 3 যা খুশি পার যতগুলো পারেন ট্যাক্স অ্যাড করবেন। ওইটা কেন শো করে না ওইটা আমি সলিউশন করে দেবো। আর একটা হচ্ছে এখানে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, আপনারা ইন্টারনেট ঘেটে ঘেটে দেখবেন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট টাইপ কী হবে, ডিটেল টাইপ কী হবে, ইন্টারনেটে সার্চ করলে এগুলো কিন্তু বের হয়। আপনারা তো মনে হয় ভালো জানেন। হ্যাঁ, তো ওই অ্যাকাউন্ট টাইপ ডিটেল টাইপ সিলেক্ট করে করে এগুলো সবগুলো অ্যাড করবেন। ওকে, আচ্ছা, এই একটা গেল। এরপরে আসেন আমরা আসি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। কারণ ভ্যাট ট্যাক্সের পর কি লাগবে? প্রোডাক্ট লাগবে, তাহলে কি বেচবেন? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ওকে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোথায় পাবো? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পাবো এই সেলসে, এই যে সেলস নেভিগেশন প্যানেলে সেলস থেকে এই যে নিচে আসলে দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আচ্ছা, এখানে যেহেতু আমাদের আগের কোনো প্রোডাক্ট অ্যাড করা নাই, যার কারণে এরকম দেখাচ্ছে অ্যাড এ প্রোডাক্ট অর সার্ভিস। ওকে, তাহলে আমরা একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করি। এখানে দেখেন এই যে আপনার এখানে স্টকটা আসতেছিল না, তাই তো? এখন আসে তো? স্টক, নন স্টক, সার্ভিস, বান্ডেল। এখন এই নন স্টক, সার্ভিস, বান্ডেল, স্টক তো বুঝি আমাদের স্টক মানে ইনভেন্টরি। হ্যাঁ, নন স্টক, সার্ভিস বা বান্ডেল এটা কি জিনিস? কোনো জিনিস কোন প্রোডাক্ট কেনার পরে সরাসরি যখন কাস্টমারের কাছে চলে যায় ওইটা হচ্ছে নন স্টক। না, ওরকমও না। আচ্ছা, ধরেন এই প্রোডাক্ট আমি বিক্রির উদ্দেশ্যে কিনছি, তাহলে এটা আসে যোগ হবে কোথায়? ইনভেন্টরিতে। এই প্রোডাক্টটা আমি অফিসে ব্যবহারের উদ্দেশ্যে কিনছি, বিক্রির উদ্দেশ্যে কিনি নাই। বুঝছেন? এটা এটা হলো নন স্টক প্রোডাক্ট, নন ইনভেন্টরি। ব্যবহার উদ্দেশ্যে কিনলে ওটা স্টক না। হ্যাঁ, মানে এই প্রোডাক্ট আমি বিক্রির উদ্দেশ্যে কিনছি, এটা এসে যোগ হবে কোথায়? মানে ইনভেন্টরি অ্যাসেটে, তাই না? ওই এক্সপেন্সের এগেনস্টে আমি যে খরচটা করছি, যে টাকাটা দিছি, ওই এক্সপেন্সের এগেনস্টে এটা আমার যোগ হবে কোথায়? স্টকে দিলে ইনভেন্টরি অ্যাসেটে। বাট নন স্টকে বা নন ইনভেন্টরিতে দিলে কি হবে? এইটা আমার ওই এক্সপেন্স হয়ে যাবে পুরোপুরি, এটা আমার ইনভেন্টরি অ্যাসেটে যোগ হবে না। বুঝতে পারছেন? তাহলে যদি আমি কোনো অফিসে ব্যবহারের উদ্দেশ্যে কিছু কিনি, বা ধরেন কাউকে গিফট করার উদ্দেশ্যে কিছু কিনি, যেটা আমি বিক্রি করব না, তাহলে আমি নন স্টক দিয়ে কিনতে হবে। এবং সেটা যদি আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে থাকে, ধরেন একটা প্রোডাক্ট যেটা আমি রেগুলার বিক্রি করি, ধরেন আমি রেগুলার বিক্রি করি, আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এটা আছে, শুধুমাত্র সেটাই আমি নন স্টক দিয়ে কিনে একজনকে গিফট করতে পারবো। ধরেন আমি রিমোটের ব্যবসা করি, আমি 1000 প্রোডাক্ট কিনছি বিক্রির উদ্দেশ্যে, আরও 50টা কিনছি আমি বিভিন্ন জনকে গিফট করব, আমার এই প্রোডাক্টটা স্যাম্পল হিসেবে গিফট করব। ওই 50টা কিন্তু আমি কিনবো নন স্টক দিয়ে। বুঝতে পারছেন? নন স্টকে শুধুমাত্র কস্ট প্রাইস থাকে, সেলস প্রাইস থাকে না। ওকে, এটা হলো নন স্টক। আর সার্ভিস মানে তো সার্ভিস, বুঝছেন? সার্ভিস যদি কোনো কিছু অ্যাড করি, সেটা আমাদের এই স্টক বা প্রোডাক্ট এন্ড সার্ভিস দিয়েই করা যাবে, এই সার্ভিস আলাদা করে লাগে না। আর এই যে বান্ডেল, এই বান্ডেলটা একটু জটিল প্রক্রিয়া, বান্ডেলটা আসলে খুব প্র্যাকটিক্যাল কিছু না। কারণ কি, ধরেন প্র্যাকটিক্যাল কিছু না বললেও ভুল হবে, প্র্যাকটিক্যাল কেমন? ধরেন আমাদের ডেল্টা হেলথ কেয়ার কি, মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার রিলেটেড। ওকে, আমরা এখান থেকে সার্ভিস দিই কি, ধরেন নার্সিং কেয়ার সার্ভিস দিই। আমাদের এখান থেকে যদি কারো বাসায় নার্স লাগে, অসুস্থ রুগী আছে, নার্স যে ওখানে সেবা দিয়ে চলে আসবে। এখন ধরেন নার্সটা তো যাবে, নার্সের সাথে আমার কিছু ফিজিক্যাল প্রোডাক্টও যাবে। ধরেন আমি ইঞ্জেকশন বিক্রি করি, সে ওই 3-5টা ইঞ্জেকশন নিয়ে যাবে, ইঞ্জেকশন পুশ করবে, দিয়ে চলে আসবে। তাহলে আমার ওই ইঞ্জেকশনের একটা দাম আছে, আর আমার এই যে নার্সটা যে যে ইঞ্জেকশনটা পুশ করে দিয়ে আসলো, এর একটা চার্জ আছে। এইটা হলো সার্ভিস আর ওইটা হলো প্রোডাক্ট। যদি এরকম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস একসাথে হয়, প্যাকেজ থাকে, আপনার বান্ডেল থাকে, তাহলে আপনি বান্ডেলের আন্ডারে অ্যাড করতে পারবেন। বুঝলেন কি? না বুঝলে বলেন যে বুঝি নেই। তাহলে আমাদের রেগুলার ইনভেন্টরি প্রোডাক্ট বা স্টকে আছে, এটা আমরা অ্যাড করব কি দিয়ে? স্টক দিয়ে। আচ্ছা, দেখেন স্টক দেওয়া মাত্র এখানে কি আসলো? প্রথমে আসলো নাম, এই স্টকের নাম কি? ধরেন আমি দিলাম ফেস মাস্ক। ওকে, আমরা তো
ব্যবহার করি না, কি বলে এটা, আমরা ব্যবসা করি কিসের, মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার, তো আমার ফেস মাস্ক বলে আমার প্রোডাক্ট থাকতেই পারে। আচ্ছা, এখানে দেখেন আইটেম অবলিক সার্ভিস কোড, আইটেম কোড দেওয়া যেতে পারে। ধরেন এটার আইটেম কোড দিলাম আমি 1000, ঠিক আছে, প্রোডাক্টের কোড থাকে না, এটা হলো 1000। চাইলে আপনি এখানে প্রোডাক্টের ছবিটাও আপলোড করে রাখতে পারবেন। ওকে, ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি কি হবে, ক্যাটাগরিতে কিছু নাই, বলতেছে অ্যাড নিউ, আমরা অ্যাড নিউ দিয়ে এখানে আমি, এটা তো আমার ইনভেন্টরিতে আসবে তাই না, স্টক লিখতে পারি অথবা ইনভেন্টরিও লিখতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে এটা হলো আমার ক্যাটাগরি। ওকে, এরপর বলছে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা আপনার হাতে এই মুহূর্তে কটা আছে, তো আপনি যে কটা কিনতেছেন সে কটা লিখতে পারেন, অথবা যদি কিছু নাও থাকে তাহলে আপনার এখানে জিরো বসাতে হবে, মানে এটা আপনি ফাঁকা রাখতে পারবেন না। এখানে দেখেন একটা স্টার মার্ক আছে, হ্যাঁ, স্টার মার্ক মানে এটা ম্যান্ডেটরি। ওকে, এখানে জিরো হলেও বসাতে হবে। এরপর বলছে অ্যাজ অফ ডেট, এই প্রোডাক্টটা কবে থেকে আপনার স্টকে আছে, কবে কিনছেন, এইটা লাগবে। তা না হলে হবে কি, এখানে অ্যাজ অফ ডেট না দিলে হবে কি বলেন তো, প্রোডাক্টটা কিনছেন আপনি 2024-এর জানুয়ারি মাসে, কিন্তু আপনি সেল দেখাতে যাচ্ছেন ডিসেম্বরের 25 তারিখ, তো ওই ডেটে তো এই প্রোডাক্ট আপনার ইনভেন্টরিতে ছিলই না, আপনি বিক্রি দেখাবেন কি করে, বুঝলেন কি বিষয়টা? যার কারণে স্টক বা অ্যাজ অফ ডেটটা স্টকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ধরেন এটা আমরা ধরে নেই, এই যে নিচে দেখেন 2021 সালে আসি, 21 সালে এসে জানুয়ারির 1 তারিখ, হ্যাঁ, ওই যে ডেটে আমাদের ব্যাংক খুলছে ধরে নিলাম ওই ডেটেই এটা আমাদের কাছে আছে। এরপর বলছে রিঅর্ডার পয়েন্ট, ধরেন আপনি স্টক কততে আসলে আপনাকে নোটিফিকেশন দিবে, ধরেন আমি 10টা বললাম যে 10টা প্রোডাক্টে যখন আমার স্টক আসবে তখন আমাকে নোটিফিকেশন দিবে, রিঅর্ডার পয়েন্ট, আবার নতুন করে অর্ডার করার জন্য। এরপর বলছে স্টক অ্যাসেট অ্যাকাউন্ট, নর্মালি স্টক অ্যাসেট অ্যাকাউন্ট তো স্টক অ্যাসেটই হবে, ইনভেন্টরি কোথায়, ইনভেন্টরি অ্যাসেটে আসে না, স্টক মানে স্টক অ্যাসেট, একই জিনিস, স্টক অ্যাসেট এখানে সিলেক্ট করাই আছে। এখন ডেসক্রিপশন, যদি কোনো ডেসক্রিপশন থাকে দিবেন। এরপর হচ্ছে সেলস প্রাইস, ধরেন আমার একটা সেলস প্রাইস হচ্ছে 30 টাকা, ওকে, আর ইনকাম অ্যাকাউন্ট কি, সেলস আর প্রোডাক্ট ইনকাম, আর ইয়াতে কি ছিল, সেলস ছিল 200, মনে আছে, এখানে ক্ষেত্রেও তাই, সেটাই হবে। হ্যাঁ, ইনক্লুসিভ অফ ভ্যাট, এটা আমরা টিক দিব না। ইনক্লুসিভ অফ ভ্যাট মানে কি বোঝেন, ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ বোঝেন তো ভ্যাটের, ধরেন একটা প্রোডাক্টের দাম 100 টাকা, এটার উপর ভ্যাট আছে 10%, যদি ইনক্লুসিভ হয় তাহলে ওই 100 টাকার মধ্যেই 10% আছে, আর যদি এক্সক্লুসিভ হয় তাহলে 100 টাকার উপরে আরো 10% যোগ হবে। ওকে, তো আমরা এখানে ইনক্লুসিভ আগেই দিব না, যদি আমাদের ফিক্স কোনো প্রোডাক্ট থাকে এরকম যেটা অলওয়েজ ইনক্লুসিভে যায়, শুধু সেই ক্ষেত্রে দিব। ওকে, এরপর আসেন এটা সেলস ইনফরমেশন গেল, এরপর পারচেজ ইনফরমেশন, কস্ট কত, ধরে নিচ্ছি আমি এটা 25 টাকায় কিনছি, তাহলে কস্ট অফ সেলস, ওকে, বা কস্ট অফ গুড সেলও থাকতে পারে, যেটা থাকে, তাহলে এটা আমরা ইনক্লুসিভ করব না। পারচেস ট্যাক্স ডিফল্ট দিব না, কারণ প্রতিটা পারচেসের ক্ষেত্রেই আমাদের ট্যাক্স দিতে হবে, এটা আমরা ডিফল্ট করব না। প্রেফার্ড সাপ্লায়ার, এটাও দিব না, কারণ একই প্রোডাক্ট আমরা সবসময় একই সাপ্লায়ারের কাছে বিক্রি করব না। ওকে, এখানে 7 ক্লোজ দিই। ফেস মাস্ক বলে আমার একটা প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে, যেটার কোয়ান্টিটি অন হ্যান্ড 0, এখন পর্যন্ত আমি নাই। আচ্ছা, এখন যদি এখানে কোনো কিছু ভুল হয় তাহলে আমরা ঠিক করব কোথায়, এই যে এডিটে ক্লিক করব। হ্যাঁ, এডিটে ক্লিক করলে দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড কিন্তু এটা ঠিক করার অপশন নেই, অফ হয়ে গেছে। ওকে, আরেকটা হচ্ছে কোয়ান্টিটি অন পিও, এটা অফ। এখানে আপনি কি করতে পারেন, নাম চেঞ্জ করতে পারবেন, কোড নাম্বার চেঞ্জ করতে পারবেন, রেটগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখন যদি আপনার কোয়ান্টিটিতে চেঞ্জ করা লাগে তাহলে কি করবেন, এই যে এখানে দেখেন দুইটা অপশন, এই ড্রপ ডাউনে আসলে এডিটের পাশে ড্রপ ডাউনে আসলে দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাডজাস্ট কোয়ান্টিটি আর হচ্ছে অ্যাডজাস্ট স্টার্টিং ভ্যালু। আপনাকে একটু আগে যে দুটোর কথা বলছি, যদি এমন হয়
যে এখানে স্টার্টিং ভ্যালু আপনার কাছে শুরুতে প্রোডাক্ট আছে 50টা, আপনি ভুল করে 0 দিয়ে ফেলছেন, তাহলে অ্যাডজাস্ট করবেন স্টার্টিং ভ্যালু, এই যে এইটাতে নিচেরটাতে, হ্যাঁ। স্টার্টিং ভ্যালু কত, এটা ধরেন আমার হওয়ার কথা ছিল 50, আমি ভুল করে 0 দিছি। ডেটটাও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ওপেনিং ব্যালেন্স ইকুইটি এটা ঠিক আছে সব। এরপর সেভ অ্যান্ড ক্লোজ দেন। এখন দেখেন এখানে আপনার ক্যাশ অন হ্যান্ড কত আছে, 50টা। কিন্তু ধরেন আপনার ওই যেটা বললাম 1 মাস পরে আপনি 50টা কিনছেন, কিনে আপনার 1 মাস পরে, ধরেন আপনি 1 মাসে বেচা বিক্রি করেন নাই, 1 মাস পরে দেখতেছেন যে আপনার এই ফেস মাস্ক 5টা নষ্ট হয়ে গেছে, ইঁদুরে কেটে ফেলছে। ওকে, যদি এরকম হয় তাহলে আপনাকে এই ড্রপ ডাউনে গিয়ে অ্যাডজাস্ট কোয়ান্টিটি করতে হবে। অ্যাডজাস্ট কোয়ান্টিটি, এখানে যদি ক্লিক করেন, এখানে দেখেন আপনার নেট কোয়ান্টিটি, কোয়ান্টিটি অন হ্যান্ড, নেট কোয়ান্টিটি আর চেঞ্জ ইন কোয়ান্টিটি আছে। এইটা ধরেন যে আপনার এখনো কোয়ান্টিটি অন হ্যান্ড আর নেট কোয়ান্টিটি, প্রথম কোয়ান্টিটি ছিল কত 50, তারপর কোয়ান্টিটি অন হ্যান্ড 50, আর এখন চেঞ্জ কোয়ান্টিটি ধরেন এটা হবে 45। ওকে, 5টা আপনার নষ্ট। চেঞ্জ ইন কোয়ান্টিটি, ও না এটা তো বেশি চলে আসলো, আচ্ছা নিউ কোয়ান্টিটি, সরি এটা হচ্ছে আপনার শুরুর কোয়ান্টিটি আর এটা হবে হলো আপনার নিউ কোয়ান্টিটি 45 মাইনাস কটা হলো 5। তার মানে আপনার এখানে কোয়ান্টিটি অন হ্যান্ড যা ছিল তার থেকে নিউ কোয়ান্টিটি যা হবে সেটা লিখতে হবে। ওকে, এই 5টা যদি আপনি 7 ক্লোজ করেন তাহলে কি হবে দেখেন, আপনার হাতে 45টাই দেখাবে, বাট ওই 5টার যে আপনার কস্ট প্রাইস এটা আপনার লসে চলে আসবে। স্টার্টিং ভ্যালু চেঞ্জ করলে কোনো লাভ লস কিছু নেই, আপনি ভুল করছেন স্টার্টিং ভ্যালুটা লিখে, হ্যাঁ সেটা ঠিক করলেন, বাট যদি আপনি ইনভেন্টরি করে দেখেন 5টা প্রোডাক্ট ড্যামেজ, সেটা আপনার কিন্তু লসে আনতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টস কিন্তু মিলবে না। ফার্স্টে যেটা করছি ওটা কোথায় দেখাবে বলছিলেন যে চেঞ্জ করার পরে? আচ্ছা ধরেন এই যে এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে স্টার্টিং ভ্যালু মানে কি, ওপেনিং ব্যালেন্স কত দিয়ে শুরু করতেছেন সেইটা এখানে আছে 50, ধরেন আপনার এখানে হবে 500, আপনি ভুল করে 50 লিখছেন, তাহলে এটা 500 করেন। করেছি, কিন্তু আপনি ফার্স্টে বলছিলেন না যে কোথায় এটা আবার দেখাবে, রিপোর্টে হচ্ছে আপনি এখন তো আপনি ফার্স্টে 5টা দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি, দাঁড়ান এটা দেখাবে আপনার ব্যালেন্স শিটে, হ্যাঁ ব্যালেন্স শিটে তো দেখাবে, ফার্স্ট এরটা তো কোথাও দেখাবে না তাই না, চেঞ্জ করার পরে ফার্স্টে যে 5টা ছিল তারপর আপনি নিছেন 50টা মেবি চেঞ্জ করে। না না না, ওইটা ভুল যেটা করছেন সেটা কোথাও আসবে না, কারণ ওটা আপনি ভুল করছেন, স্টার্টিং ভ্যালু চেঞ্জ করছেন, যে আপনার দেওয়ার কথা ছিল 50, আপনি দিয়েছেন 500, দেওয়ার কথা ছিল 50, মানে 500 দেওয়ার কথা আপনি 50 দিয়েছেন, এখানে আপনি আরেকটা শূন্য বাড়ায় দেন। এটা যদি আপনি সেভ করেন তাহলে আপনার ইয়ে বেড়ে যাবে, এই যে ইনভেন্টরিতে দেখেন, স্টকে দেখেন, সেলসে গিয়ে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ওকে 495, মানে 5টা আমি আগেই ইয়ে দেখাইছি, ড্যামেজ দেখাইছি। ওকে, তাহলে আমার এখানে স্টার্টিং ভ্যালুতে কোনো সমস্যা নেই, স্টার্টিং ভ্যালুতে জাস্ট বেড়ে যাবে, বাট যদি আমি অ্যাডজাস্ট করি, এই যে এখানে দেখেন ড্রপ ডাউনে যদি আমি অ্যাডজাস্ট কোয়ান্টিটি করি, হ্যাঁ তার মানে যে কয়টা আমার হারায় গেছে, নষ্ট হয়ে গেছে, সেই কয়টা শুধু আমি অ্যাডজাস্ট করতেছি। ওকে, এখন ধরেন আপনার ইনভেন্টরি অ্যাসেটে যা আছে, হ্যাঁ যখন আপনি প্রফিট অ্যান্ড লস বের করবেন তখন কিন্তু ওই 5টা প্রোডাক্টের দাম আপনার লসে চলে আসবে, ওটা তো আপনি বিক্রি করতে পারেন নাই। ওকে, বুঝছেন এখন জিনিসটা? ওকে, এখন ধরেন আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অনেকগুলা, তখন কি করবেন, তখন আপনি এই যে ড্রপ ডাউনে যাবেন, যে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট। ওকে, ইম্পোর্টে এখানে দেখেন ডাউনলোডে স্যাম্পল ফাইল পাবেন, এই যে নিচে ব্লু কালারের, এখানে ক্লিক করবেন, একটা স্যাম্পল ফাইল ডাউনলোড হবে, এই যে হয়েছে। ওকে, এইখানে দেখেন আমরা ইয়াতে যেমন করে করছি, জেরোতে যেমন করে করছি, এখানেও তাই। এটা হচ্ছে স্যাম্পল ফাইল, মানে এটা হচ্ছে ফরম্যাটে ডাউনলোড হয়েছে, হ্যাঁ। জেরোতে যেটা ছিল না সেটা হলো এই যে মানে
ডাটাগুলো দেওয়া এগুলো ছিল না, এগুলো আমাদের আসলে দরকারও নাই, এগুলো ও এমনি দিয়ে রাখছে যাতে আপনি বুঝতে পারেন। এগুলো আমরা ডিলিট করে দিব সব। আমরা কি রাখবো, শুধু এই হেডলাইনটা, যাতে এই হেডলাইনের নিচে নিচে আমরা ডাটাগুলো বসাতে পারি। এখন ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদের কিছু ডাটা পাঠাইছে, সেটা একটু দেখি। ডেল্টা হেলথ কেয়ার থেকে আমাদের কাছে ডাটা আছে। কি করতেছি আমরা, প্রোডাক্ট এন্ড সার্ভিস না, প্রোডাক্ট এন্ড সার্ভিস প্রোডাক্ট এন্ড সার্ভিস। আচ্ছা দেখেন, এইটা আমাদের ধরেন কাস্টমার বা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে পাঠাইছে। প্রথমে সে কি বলছে, প্রোডাক্ট এন্ড সার্ভিস নেম। তাহলে প্রোডাক্ট এন্ড সার্ভিসের নেম আমরা এখানে একটু বসাই। কোথায় ছিল, আমাদের এক্সেলে ছিল না। দেখেন কি বলছে, প্রাইস রেট না, এটা তো এখানে তাহলে প্রোডাক্ট এন্ড সার্ভিসের নেম এখানে আমরা বসাইলাম। কই আসলো না, বসাইলাম। আচ্ছা, এবার বলছে সেলস ডেসক্রিপশন। আমাদের এখানে দেখি আমরা সেলস ডেসক্রিপশন আমাদের কিছু আছে কিনা। সেলস ডেসক্রিপশনে কিছু নাই, ওই প্রোডাক্ট এন্ড সার্ভিসের নামটাই আবার দিয়ে রাখছে। আমরা এটা কপি করে দিই। এরপর বলছে এসকেইউ। এসকেইউ বোঝেন সবাই? এটা জাস্ট এটা আইডেন্টিফিকেশন নাম্বার বা কোড। এসকেইউ আছে, এসকেইউটা আমরা বসাই। এসকেইউ কে বলে হলো স্টক কিপিং ইউনিট। ওকে, ধরেন আমার একটা মোবাইল ফোন আছে, এটা মোবাইল ফোন, হ্যাঁ। এই মোবাইল ফোনটার মডেল নাম্বার, সাপোজ ধরেন এটা স্যামসাং ফোন, কথা বলতেছি, হ্যাঁ। স্যামসাং ফোনের মডেল নাম্বার আছে না, ধরেন নোট 10, নোট, এরকম নতুন নতুন অনেক মোবাইল আছে, ধরেন এটা নোট 10। এখন স্যামসাং এই নোট 10 এর মধ্যে ভ্যারিয়েন্ট আছে মনে করেন চারটা ভ্যারিয়েন্ট কিরকম হয়, 4GB, 64GB উইথ 5 মেগাপিক্সেল ক্যামেরা। আবার নোট 10 এর মধ্যে একটা এরকম আছে ধরেন 8GB, এগুলো বুঝুন তো, 128GB 10 মেগাপিক্সেল ক্যামেরা। আবার একটা আছে ধরেন যে 12GB 256GB ধরেন 20 মেগাপিক্সেল ক্যামেরা। আবার ধরেন একটা আছে 20GB 500GB ধরেন 100 মেগাপিক্সেল ক্যামেরা। সবগুলাই কি নোট 10, বাট আলাদা আলাদা ভ্যারিয়েন্ট। ওকে, তাহলে যদি এই নোট 10টাকে আমরা আলাদা আলাদা ভ্যারিয়েন্ট বা আলাদা আলাদা নাম্বার দিই, ধরেন নোট 1001, নোট 1002, নোট 1003। নোট 1001 বলতে আমরা বুঝবো 5 মেগাপিক্সেল ক্যামেরা, 4GB 64GB। তাহলে এই যে নোট 1001 দিলাম, এটা হচ্ছে এসকিউ, স্টক কিপিং ইউনিট। সব থেকে মানে ভালো এক্সাম্পল হচ্ছে যদি কখনো জুতার দোকানে যান, বাটা অ্যাপেক্স বা অন্যান্য জুতার দোকানে যান, গিয়ে আপনি ডিসপ্লে থেকে একটা জুতা পছন্দ করলেন, যদি বলেন যে আমাকে এই জুতাটা দেন, তাহলে ধরেন স্টক থেকে জুতাটা কাউকে আনতে বলতেছে, ও কি বলে যে ভাই এই ডিজাইন, এরকম দেখতে, এত নাম্বার, এই কালার, এই জুতাটা আনেন, এরকম বলে? ও কিন্তু একটা নাম্বার বলে, তাই না? Y230 প্রোডাক্ট আনেন, এরকম বলে। কিন্তু এই যে Y230 বললো, এটাই হচ্ছে এসকিউ। বুঝতে পারছেন এখন? তো এখানে এসকিউ আছে, আমরা দিলাম। এরপরে কি আছে, টাইপ। এখানে দেখেন টাইপটা খুবই ইন্টারেস্টিং। এখানে টাইপে কি বলছে, এগুলো সবই সার্ভিস আর তিনটা হচ্ছে ইনভেন্টরি। তার মানে এই যে এই তিনটা আমাদের স্টকে আসবে, আর বাকিগুলো কিন্তু সব আমাদের সার্ভিস, ডক্টর কেয়ার, নার্সিং কেয়ার, ফিজিওথেরাপি, হ্যাঁ, ভলান্টিয়ারি ওয়ার্ক, এগুলো সবই কি সার্ভিস, আর এই তিনটা হচ্ছে আমাদের ইনভেন্টরি। এরপর কি আছে, সেলস রেট। আচ্ছা, এখানে ভলান্টিয়ারি দেখেন সেলস রেটও নাই, এটা ফ্রি সার্ভিস দিবে, জিরো কিন্তু। ওকে, সেলস রেট কপি, সেলস প্রাইস বা সেলস রেট। ওকে,
ট্যাক্স অন সেলস, এটা কোনটা ছিল বলেন তো? এটা কিন্তু ছিল ওখানে, ওই যে ডিফল্ট ট্যাক্স রেট যেটা সেটা। এখন এখানে কিছু আছে ট্যাক্সেবল, এখানে কিছু নাই। ওকে, এরপর ইনকাম অ্যাকাউন্ট। ইনকাম অ্যাকাউন্ট এখানে দিতে হবে না, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। আমাদের ইয়াতে যেটা ছিল এই যে ইনকাম অ্যাকাউন্ট, আমাদের কিন্তু জিরোতে বসাই দিতে হয়েছিল, তাই না? ইনকাম অ্যাকাউন্ট কোনটা ছিল? 200 সেলস, এটা বসাই দিতে হয়েছিল। এখানে বসাই দিতে হবে না, এটা অটোমেটিক নিয়ে নিবে। নাই। এরপর বলছে কি প্রাইস রেট ইনক্লুডিং ট্যাক্স। আচ্ছা, যদি আমাদের এখানে ফিক্স কোনো ট্যাক্স থাকতো তাহলে ইনক্লুডিং ট্যাক্সে আমাদের রেট কত হতো সেটা এখানে বসাইতে হতো। যেহেতু আমাদের ইনফরমেশনটা নাই, আমরা এটা ফাঁকা রাখবো। এখন ধরেন আপনার কাছে এই ইনফরমেশন নাই, এটা আপনার ফাঁকা, আপনি কি এটা ডিলিট করে দিবেন? ডিলিট করলে কিন্তু বাকি ইনফরমেশন সব এলোমেলো হয়ে যাবে। যেটা ফাঁকা ওটা ফাঁকাই থাকবে, ডিলিট করা যাবে না। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন দেখি তারপর কি ইনফরমেশন আছে। এরপর হচ্ছে পারচেজ ডেসক্রিপশন। হ্যাঁ, দেখেন এই তিনটা স্টক, এই তিনটা আমাদের ফিজিক্যালি আমাদের ইয়াতে আসবে, কি বলে এটা, স্টকে আসবে, যার কারণে এই তিনটা আমাদের এখানে আসে। আর বাকিগুলা আমাদের কিন্তু সার্ভিস, এখানে কি ডেসক্রিপশন দিবেন? কোনো ডেসক্রিপশন থাকবে না। এখানে আসবে ক্লাস। আমি ওই দিন সেটিংস করার সময় বলছিলাম যে ক্লাস, লোকেশন, এই দুইটা সার্ভিসের সময় বুঝাবো। হ্যাঁ, এই সার্ভিস যখন পেরোলের টাইমশিট অ্যাড করবো তখন এটা বুঝাবো। আচ্ছা, তাহলে এই তিনটা আমার আসবে পারচেজ ডেসক্রিপশনে, মাঝখানে এগুলো নাই। হ্যাঁ, কাস্টমার দিতে পারে না, আমি তো জোর করে একটা জিনিস বসাইতে পারবো না। পারচেজ কস্ট, আমাদের সার্ভিসে তো পারচেজ কস্ট হয় না। সার্ভিসে কি পারচেজ কস্ট হয়? না, স্টকে। এই জন্য উপরগুলো ফাঁকা, নিচে তিনটা আছে। হ্যাঁ, পারচেজ কস্ট বসাই দিলাম। এরপর বলছে ট্যাক্স অন পারচেজ। ট্যাক্স অন পারচেজ যেহেতু আমরা ডিফল্ট বসাবো না, এটা ফাঁকা থাকবে, দেখি এটা আছে কিনা। এক্সপেন্স অ্যাকাউন্ট, এই যে এটা দিতে হয় না, জেরোতে কিন্তু এটা দিতে হয়েছে। এক্সপেন্স অ্যাকাউন্ট 600 কত যেন ছিল, 300 সামথিং, 310 এক্সপেন্স অ্যাকাউন্ট। ওকে, তারপর কোয়ান্টিটি অন হ্যান্ড, এগুলোর তো সার্ভিসের তো কোনো কোয়ান্টিটি অন হ্যান্ড হয় না। হ্যাঁ, এটা হবে হচ্ছে কিসের? স্টকের। এক্সপেন্স অ্যাকাউন্ট, এই যে কোয়ান্টিটি অন হ্যান্ড। হ্যাঁ, ওকে, এরপর আসেন লো স্টক অ্যালার্ট। এটা কোনটা? রিঅর্ডার পয়েন্ট। ওকে, এটা যদি দিতে চান দেন। এগুলোতে আসলে রিঅর্ডার পয়েন্ট হবে না, রিঅর্ডার পয়েন্ট হবে এগুলোতে। হ্যাঁ, কারণ এখানে 10 করে দিয়ে দেন রিঅর্ডার পয়েন্ট, 10টাতে আসলে ও আমাকে নোটিফিকেশন দিবে। হ্যাঁ, স্টক অ্যাসেট অ্যাকাউন্ট, এটা দিতে হবে না, এটা থাকবে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, এটা দিতে হবে। এটা দিতে হবে কেন? কারণ ওই প্রোডাক্টটা যদি আপনি বিক্রি করতে যান বা কিনতে যান, ওটা আপনার স্টকে কবে থেকে আছে এটা তো লাগবে, তাই না? কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা অ্যাজ অফ ডেট কবে আছে দেখি। এগুলোর নাই। সার্ভিসের তো আসলে এগুলো কিছু হয় না, কেনা সার্ভিস তো আমরা কিনি না, কবে কিনছি বা কবে আমাদের স্টক আসছে এটা তো নাই। আছে শুধু এই তিনটা। হ্যাঁ, তিনটা বলছে 1/1/2022। ওকে, এখন ওই আমাদের কাস্টমার ডাটা থেকে আমরা এখানে ডাটা নিলাম, এটা আমরা সেভ করব। সেভ অ্যাজ ডেস্কটপ, এটা হলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ওকে, সেভ। জেরোতে কি হয়েছে? জেরোতে কিন্তু কোয়ান্টিটি একসাথে অ্যাড করা যায় নাই। আইটেম আগে অ্যাড করে তারপর কোয়ান্টিটি আলাদা এক্সেল দিয়ে করতে হয়েছে। এখানে কিন্তু কোয়ান্টিটির সাথেই আছে। কোয়ান্টিটি কই? এই যে, না এটা কোয়ান্টিটি কই গেল? এই যে এটা 100 করে কোয়ান্টিটি কিন্তু এর মধ্যেই আছে, এর জন্য আলাদা করে দিতে হবে না। আর ইয়াতে জেরোতে কি করতে হয়েছে? ওই যে ফেস মাস্ক যদি আমার এখানে অ্যাড করতে হইতো, তাহলে ফেস মাস্কটা আমার এখানে একটা রো ক্রিয়েট করে ফেস মাস্কটা বসাইতে হতো। তা নাহলে এটা যখনই আপনি আপলোড করবেন আগে সব ডিলিট হয়ে যাবে। এখানে ওই ঝামেলা নেই, ফেস মাস্কের জায়গায় থাকবে, বাকিগুলো সব ইনক্লুড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা কেটে দিই। কেটে দিয়ে এখন করি হলো আপলোড। এই যে ব্রাউজ, এটা আছে আমার ডেস্কটপে। এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ওপেন করলাম। ওপেন করলে একটু অপেক্ষা করলে এই যে নেক্সট বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এখানে দেখেন আপলোড, ম্যাপ ডাটা আর ইম্পোর্ট, তিনটা জিনিস আছে। হ্যাঁ, আমি নেক্সট করি তাহলে চলে যাবে ম্যাপ ডাটাতে।
এখানে কি দেখাচ্ছে দেখেন, এখানে দেখাচ্ছে হলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ওই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের জায়গায় প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসই আছে, হ্যাঁ। এসকিউর জায়গায় এসকিউ আছে, টাইপের জায়গায় টাইপ আছে। এইভাবে দেখেন, ট্যাক্স অন সেলস নো ম্যাচ, মানে এই ঘরে আমরা কিছু দিই নাই, ফাঁকা ছিল না। তারপর প্রাইস রেট ইনক্লুডিং ট্যাক্স এটাও দিই নাই, ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট এটাও দিই নাই, ইনকাম অ্যাকাউন্ট এটাও দিই নাই, কারণ এটা আমাদের কুইক বুকে দিতে হয় না, জেরোতে দিতে হয়, কুইক বুকের অটোমেটিক্যালি নিয়ে নেয়। ঠিক সেইভাবে যেগুলো নো ম্যাচ দেখাচ্ছে সেগুলো আমরা দিই নাই, আর বাকিগুলো আমরা দিছি। ওকে, এটা আমরা দেখলাম। যদি এটা ঠিক না হতো তাহলে এখানে ক্রস চিহ্ন আসতো, সব ঠিক আছে। ইম্পোর্ট, এখানে দেখেন আমরা একটু আগে যে এক্সেল ফাইলটা দেখছি সেটা এখানে বক্স আকারে দেখাচ্ছে, আর কিছু না। এগুলো জিরো কেন, লাল হয়েছে জিরো কেন, কারণ এগুলো সার্ভিস, এগুলো কোনো সমস্যা নেই, হ্যাঁ। এরপর আমি দিলাম ইম্পোর্ট। ইম্পোর্ট দেওয়াতে কি হলো, এখনো কিছু হয় না, একটু অপেক্ষা করি আসুক। আজকের তো ঘটনা বুঝতে নেই, ইন্টারনেট এত স্লো, কোনোটাই আপডেট হয় না। আসছে সবগুলা। ফেস মাস্কটা কি আসে না চলে গেছে, এই আসে। তার মানে জেরোর মতো এখানে ওই সমস্যা নেই যে একটা আপলোড দিলে আগেরগুলো সব ডিলিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পেলাম। একটা যদি ডিলিট করতে চাই, একটা ডিলিট করতে চান, হ্যাঁ করা যাবে। সিঙ্গেল এই যে এখানে টিক দিয়ে নেবেন, টিক দিয়ে নিলে ব্যাচ অপশন, মার্ক নন স্টপ, এই যে মেক ইনঅ্যাক্টিভ করে দিলে অ্যাক্টিভ হবে। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম এটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখন আমাদের বাকি আছে কি, কার কাছ থেকে কিনবো আর কার কাছে বেচবো, কাস্টমার এবং সাপ্লায়ার। ওকে, এই কাস্টমার পাবো কোথায়, এই যে সেলস থেকে এখানে কাস্টমার পাবো, অথবা সেলসে তো ঢুকেই আছে, পাশেই কাস্টমার আছে, হ্যাঁ। এখানে ক্লিক করলে কাস্টমার আসবে। জেরো এবং কুইক বুকের ম্যানুয়াল কাস্টমার অ্যাড করার সিস্টেম সেম, কাস্টমারের নাম থাকলেই নিয়ে নিবে, বাকি ইনফরমেশন না থাকলেও কোনো অসুবিধা নেই, বাট সব ইনফরমেশন আছে, শুধু নাম নাই, তাহলে আর নিবে না, ডিসপ্লে নেম থাকতে হবে। ওকে, এখানে বলছে, প্রথমে বলছে ইম্পোর্ট কাস্টমার আর অ্যাড কাস্টমার ম্যানুয়ালি, হ্যাঁ। তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে অ্যাড কাস্টমার ম্যানুয়ালি আগে করব, একটা কাস্টমার অ্যাড করে দেখাই, হ্যাঁ। এখানে দেখেন কাস্টমার ডিসপ্লে নেমের উপর একটা স্টার মার্ক আছে, দেখা যায়। শুধুমাত্র এটাই ম্যান্ডেটরি, আর কোনো কিছুই ম্যান্ডেটরি না, বাকিগুলো না থাকলেও সেভ নিবে, হ্যাঁ। ধরেন আমি কাস্টমারের নাম দিলাম আব্দুল কাদের, অথবা আপনার কাস্টমার এরকমও হইতে পারে, ধরেন কি নাম দিব, সান সান ইন্টারন্যাশনাল, এরকম হতে পারে না, সান ইন্টারন্যাশনাল আপনার কাস্টমার হতে পারে না, পারে। দেখেন এই শুধু এইটা থেকে যদি আপনি সেভ দেন তাহলে সান ইন্টারন্যাশনাল আপনার কাস্টমার হয়ে গেছে। বাকি ইনফরমেশন গুলো যতটুকু কাস্টমার আমাকে, মানে ক্লায়েন্ট আমাকে দিবে ততটুকু আমরা দিব, ক্লায়েন্ট না দিলে শুধু নামটা থাকলেই চলবে। ওকে, দেখেন চলে আসছে সান ইন্টারন্যাশনাল, কাস্টমারে যাই, এই একটা নাম আছে। ওকে, এখন যদি আপনার এখানে কিছু করার দরকার পড়ে তাহলে এই অপশনে গিয়ে, না এটা ওপেন করে নিতে হবে আগে, ওপেন করে নিয়ে এডিট, হ্যাঁ, এডে গিয়ে আপনি সব চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে টিক দিয়ে ব্যাচ অ্যাকশনে গিয়ে মেক ইনঅ্যাক্টিভ করেও রাখা যাবে। ওকে, মানে দুইটা অপশনই আছে। এখন আসেন, যদি আপনার কাস্টমার অনেকগুলো হয় তাহলে কি করবেন, সেম প্রসেস, সেম প্রসেস, জাস্ট এই ড্রপ ডাউনে যাবেন, ইম্পোর্ট কাস্টমারে যাবেন, এই যে ডাউনলোডে স্যাম্পল ফাইল করবেন, এরপর এই যে এখানে ও যে স্যাম্পল ডাটাগুলো দিছে, শুধু হেডলাইনটা রেখে, হেডলাইনগুলো ডিলিট করলে হবে না, হেডলাইনটা রেখে বাকিগুলো ডিলিট করে দেবেন, ডিলিট, ঠিক আছে। এখন এই হেডে হেডে যা আছে আমি যে ইনফরমেশন দিব সেটা সেটা বসাবেন, বসে আপলোড করবেন, হয়ে যাবে। তাহলে কাস্টমার এবং সাপ্লায়ার দুইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সাপ্লায়ার কই পাবেন বলেন তো, এক্সপেন্সিভ, সাপ্লায়ার পাবেন এই যে এক্সপেন্সে গিয়ে, এক্সপেন্সে ক্লিক করলে, যদি এখানে এক্সপেন্সে ক্লিক করেন এই যে এখানে সাপ্লায়ার আছে, হ্যাঁ, সাপ্লায়ার গিয়ে
ইম্পোর্ট ভেন্ডর আর অ্যাড ভেন্ডর, ওই যে অ্যাড সাপ্লাই অ্যাড কাস্টমার ম্যানুয়ালি করছিলাম না, অ্যাড ভেন্ডর ওইটাই, জাস্ট এখানেও সেম জিনিস, নামটা দিলেই নিয়ে নিবে। ওকে, আচ্ছা, আর যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে আমি যে ডাটা দিচ্ছি ওই ডাটা নিয়ে আপনার স্যাম্পল ফাইল ডাউনলোড করে ওখান থেকে জাস্ট জায়গার মতো বসে ইম্পোর্ট করলেই হয়ে যাবে। পারবেন তো এটুকু? পারবেন না? ওকে, ঠিক আছে, তাহলে আমি বাসায় গিয়ে রাত্রেবেলা ভিডিওটা আপলোড করে দিব, আর ডাটাগুলো আমি ড্রাইভে দিয়ে লিঙ্ক দিব আপনাদেরকে। কারণটা হচ্ছে কি, ওই যে কি বলে, মেসেঞ্জারে দিলে অনেক সময় ইনভ্যালিড হয়ে যায়, পান না। ঠিক আছে, ধন্যবাদ, আজকের ক্লাস শেষ, নেক্সট রোববার আবার দেখা হবে।